রেকর্ডিং চালু হয়েছে। তো এইটা হচ্ছে বিষয়। থ্যাংক ইউ। তো এইখানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর ওয়েবসাইটে এই যে উপরের যে প্যানেলটা আছে এইখানে আপনারা এখান থেকে এই যে অনেক কিছুই জানবেন, আপনারা অনেক কিছু শুনবেন, বুঝবেন। তারপর হচ্ছে রেগুলেশনস অ্যাক্ট, রুলস, এসআরও। এই যে এসআরও, এসআরওর মধ্যে আবার হচ্ছে যে কাস্টমস, কাস্টমস অ্যাক্ট, রুলস অ্যান্ড প্রসিজার, কাস্টমস অ্যাক্ট 1916, এখন 2023 আবার আছে কাস্টমস ট্যাক্স 2023। এখানে অনেক বই যেগুলো আছে এগুলো আপনাদেরকে কেনাও লাগবে না, অনেক কিছু এছাড়া যেগুলো আছে, রিটার্ন ট্যাক্স, কাস্টমস ডিউটি, অপারেটিভ ট্যারিফ, এইখান থেকে আপনারা অনেক কিছু। তারপর হচ্ছে এটা একটু ই করবেন, একটু দেখে নিন। এখানে পিডিএফ গুলো ডাউনলোড করার সিস্টেম আছে, এইখান থেকে বিভিন্ন পিডিএফ এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সো এই কিছু জিনিস এটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, ডিসিসিআই এর মেম্বারশিপ, ধরুন আপনার যদি বিজনেসের ভলিউম বড় না হয়, ডিসিসিআই এর মেম্বারশিপ আপাতত নেওয়ার প্রয়োজন নেই। আগে 16,000 টাকা দিয়ে আমি নিয়েছিলাম, আমি রিনিউ করেছিলাম, রিনিউ কন্টিনিউ করে এখন আর ডিসিসিআই এর মেম্বারশিপটা আমি রিনিউ করি না। তো এইটা হচ্ছে বিষয়। এইখানে অনেক ইনফরমেশন আপনারা পাবেন ডিসিসিআই থেকে। তো আমরা ইয়েতে চলে আসি, মূল কাজে চলে আসি। সেটা হচ্ছে যে টোটাল ট্যাক্স ইনসিডেন্স ক্যালকুলেশন, যেটা একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে ধরুন এখানে একটা আপনারা লিখলেন 3808911, একটা এইচএস কোড লিখলেন। এইচএস কোড, সরি, 3808911, 3808911। আচ্ছা, মসকুইটো কয়েল। দেখুন একটা এইচএস কোড আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেমন এটার নাম হলো মসকুইটো কয়েল। তো লক্ষ্য করবেন এখানে আমি একটু স্ক্রিনটা বড় করছি, যাদের স্ক্রিন বড় করার ফ্যাসিলিটি আছে তারা সেটা করতে পারেন, করে এটা বোঝার চেষ্টা করতে হবে। উম, ধরুন আপনারা যখন যে কোনো কিছু ক্যালকুলেশন করবেন, ট্যাক্স ক্যালকুলেশনটা করার চেষ্টা করবেন, ধরুন এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে 25 কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স সব মিলিয়ে হচ্ছে 89.08%। 89.32% ছিল, এটা এখন কমাইছে 2025-26 অর্থ বছরে। তো আমরা ক্যালকুলেটরে এটা একটু ক্যালকুলেশন হিসেব করব। দেখুন 25+20+15+5+5+3, এটা সব মিলিয়ে যোগ করলে হবে 73। আপনি যদি প্লেন এভাবে যোগ করেন, এই কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, এগুলো কিন্তু এটা আপনি যদি প্লেন যোগ করেন এটা হচ্ছে 73%। কিন্তু এটার ক্যালকুলেশন, আপনারা কি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি, জি মেহরবানি করে একটু আমাকে রেসপন্ড জি করবেন প্লিজ। স্যার, শুনতে জি পাচ্ছি স্যার। স্যার। আচ্ছা, রাইট। এখন আপনারা একটা জিনিস এখানে স্যার এই এখানে টোটাল সামারি আসছে স্যার 73, আর এটা 89। কি কি বললেন স্যার, আমি আসলে ধরতে পারিনি। যেখানে বলছিলাম যখনই একটা জিনিস ক্যালকুলেশন করতে যাবেন, মানে হচ্ছে যে ধরুন আপনি কি করলেন, একটা কস্ট অ্যানালাইসিস করতেছেন একটা প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্টটা নিজের জন্য হোক বা অন্য কারোর জন্য হোক, এটা এনে এনে দিবেন প্রোডাক্টটা।
তো হয়তো কাউকে প্রোডাক্টটা এনে দিবেন, ইম্পোর্ট করে দিবেন, আপনি প্রক্রিয়া বোঝেন। তো আপনি প্র্যাকটিস টেস্ট 1 থেকে আপনি কি করলেন, কাস্টমস ডিউটি সম্পর্কে একটা আইডিয়া নিলেন। এবার প্র্যাকটিস টেস্ট 2 তে আপনি যাবেন। প্র্যাকটিস টেস্ট 2টা কি? প্র্যাকটিস টেস্ট 2 হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইম্পোর্ট কস্ট ক্যালকুলেশন, অ্যাকচুয়াল ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশন, ফাইনাল কস্ট ক্যালকুলেশন। এগুলো হচ্ছে একটা উইথ বিল অফ এন্ট্রি আর একটা উইদাউট বিল অফ এন্ট্রি, দুটো ভাগেই আমি এটাকে ব্যবস্থা রেখেছি, যাতে করে আপনাদের কস্ট ক্যালকুলেশনে কোনো প্রবলেম না হয়। আমি সেটা দেখায়াও দিচ্ছি এখন। দেখুন, এই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এখানে দিয়ে দিব। অ্যাকচুয়াল কস্ট ক্যালকুলেশন, এটা হচ্ছে উইদাউট বিল অফ এন্ট্রি। উইদাউট বিল অফ এন্ট্রি, হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। আর এটা হচ্ছে পরেরটা, ফাইনাল কস্ট ক্যালকুলেশন যখন করবেন সেটা হচ্ছে উইথ বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রি এটা বোঝার জন্য কিন্তু ওইখানে যেতে হবে, একটা একটার সাথে খুব আন্তঃসম্পর্কিত, ইন্টার রিলেটেড। এটা মানে খুবই মজা পাবেন যখন বুঝবেন বিষয়গুলো। আর না বুঝলে তো খুব একটা লাগবে। আচ্ছা, উইদাউট বিল অফ এন্ট্রি, উইথ বিল অফ এন্ট্রি, এইটা আমি আপনাদেরকে একটু পরেই পাঠিয়ে দিচ্ছি, যাতে করে এইটা থাকলে আপনাদের সুবিধা হবে কি জানেন, আপনার কস্ট ক্যালকুলেশন আপনাদের ভুল হবে না। এটা খুব ডিপ আলোচনা। আচ্ছা, এইটা বোঝার জন্য আগে ওইখান থেকে আসতে হবে। কোথা থেকে আসতে হবে? ধরুন একটা প্রোডাক্ট আপনি কি করলেন, আপনি ধরুন একটা প্রোডাক্ট আপনি অরিজিনাল প্রাইস $12, এলসিতে আপনি, আপনার হচ্ছে যে কেউ একজন এলসিতে সে দেখালো যে $5, তো $7 সে হচ্ছে যে আন্ডার ইনভয়েসিং করে হুন্ডির মাধ্যমে পাঠাই দিল। তার মানে কি ওই $7 উপর কাস্টমস ডিউটি আর আরোপিত হওয়ার কথা নয়। এখন স্যার এটাকে যদি একটা ইন্টারাপ্ট করি একটু বোঝার জন্য স্যার। স্যার, এই যে একজন ইম্পোর্টার যখন সিএনএফ কে যখন সে ডকুমেন্টটা দিচ্ছে, ধরেন আপনি একজন ইম্পোর্টার, আমি একজন সিএনএফ, আমাকে আপনার ডকুমেন্টটা দিচ্ছেন। এখন অ্যাজ পার ডকুমেন্ট আমি তো এখানে এলসি ভ্যালুতে পাচ্ছি $5, কিন্তু অরিজিনাল এটার প্রাইস হচ্ছে $12। এখন ইম্পোর্টার কি সিএনএফ কে বলে যে বাকি টাকাটা সে হুন্ডি করছে? মানে এটা কি সে তাকে ইনফর্ম করে? তা না হলে ধরেন মানে ক্যালকুলেশন ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আমি যে প্রশ্ন এইটা করি আপনার, এলসি ভ্যালু, এটা আন্ডার ইনভয়েস হয়েছে নাকি মানে ওভার ইনভয়েস হয়েছে? মোস্ট কমনলি প্র্যাকটিসড একটা প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। এটা আপনার প্রশ্ন আমি পুরোপুরি বুঝতে পেরেছি, এবং আপনার প্রশ্নের পরে এক্সটেন্ডেড যে প্রশ্নটা হতে পারে সেটারও উত্তর পেয়ে যাবেন আমার আমার প্রশ্ন আমার আলোচনার মধ্যে। ধরুন এটা সিএনডিএফ এর ইস্যু নয়। কোনটা? এই যে আন্ডার ইনভয়েসিংটা, যেটা এটা সিএনডিএফ এর ইস্যু না হলেও ফাইনালি কিন্তু সিএনডিএফ কেই এটা নিয়ে মোকাবিলা করতে হয়। কার সাথে? কাস্টমস কর্তৃপক্ষের সাথে। আমি আবারও বলছি, আন্ডার ইনভয়েসিং আপনি করেছেন, আন্ডার ইনভয়েসিং করার জন্য আপনাকে আপাত দৃষ্টিতে গভর্নমেন্ট আপনাকে কি দিচ্ছে না, গভর্নমেন্ট আপনাকে বাধা দিচ্ছে না। কিন্তু আন্ডার ইনভয়েসিং করার পরে যদি এটা প্রমাণিত হয়, নর্মালি এটা প্রমাণ করাটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং টাফ ব্যাপার, এবং গভর্নমেন্ট সেগুলোতে চ্যালেঞ্জে যায় না। গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে, আপনি $12 দিয়ে আনছেন, আপনি অরিজিনালি $12 দিয়ে কিনছেন, কিন্তু মার্কেটে বিজনেস ইকোসিস্টেম মানে হচ্ছে যেখানে একটা পরিধির মধ্যে সবাই, একটা রেডিয়াসের মধ্যে সবাই বিজনেস করে কিরকম একই প্রায় হারমোনাইজ। যেমন ধরেন কাপড়ের বিজনেসে সব কাপড়ের ব্যবসায়ী, টাইলসের বিজনেসে সব টাইলসের ব্যবসায়ী, স্যানিটারি আইটেমস এর বিজনেসে সব ওইখানটাতে সব স্যানিটারি। এখন এদের সব ডেটাগুলো কাস্টমস এর কাছে থাকে। ধরুন আপনি প্রতি ইউনিট প্রোডাক্ট নিয়ে আসলেন $12 করে। এখন আপনি মিনিমাম ভ্যালুয়েশন ডাটাশিট যেটা আছে সেই ডাটাশিটে দেখলেন যে ওই প্রোডাক্টটা $5 করে হচ্ছে যে গভর্নমেন্টের একটা রেট আছে। তো এখন গভর্নমেন্টের রেট আছে $5 কিংবা $6, সেই হিসেবটা আপনি করে আপনি এলসি করলেন। মানে আমি বলতেছি কি, মানে কমনলি প্র্যাকটিস যেগুলো সেগুলোর কথা বলছি আর কি। তখন এলসি করা হলো সেটা। আমি স্ক্রিনটা আরেকটু বড় করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন তো স্ক্রিন বড় হয়েছে, কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? বোঝা যাচ্ছে?
হ্যাঁ, জি স্যার, স্ক্রিনটা বড় বোঝা যাচ্ছে। করলাম, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখে জি স্যার, বুঝে দেখতে পাচ্ছি শুনে দেখতে পাচ্ছি। কথা বলুন, দেখে বুঝে শুনে কথা বলতে হবে। দেখুন, অরিজিনালি আপনি হয়তো $12 দিয়ে আনছেন, কেউ একজন, সে কিন্তু অরিজিনালি অফিসিয়ালি দেখাচ্ছে না, সে অফিসিয়ালি দেখাচ্ছে $5। তো সে হুন্ডি পাঠায় দিচ্ছে $7। এখন তার প্রত্যাশা হচ্ছে 350 জোড়া জুতোর উপরে কাস্টমসের মিনিমাম ভ্যালু $5 করে, রেফারেন্স ভ্যালু যেটা মিনিমাম ভ্যালুয়েশন ডাটা শিটে ছিল, সেই কোডের ডাটা শিটে গিয়ে সে 350 জোড়ার অফিসিয়াল প্রাইস 1750 ডলার গভর্নমেন্টকে দেখাচ্ছে, যাহার উপর 127.72% কাস্টমস ডিউটি আসবে বলে অ্যাপ্রক্সিমেটলি সে কস্ট ক্যালকুলেশন করতেছে। আমি অত্যন্ত গভীর আলোচনায় কথা বলতেছি, কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, গভীর আলোচনার মধ্যে আছি, আপনারা মেহেরবানি করে কথাটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আমি কিন্তু কথা আস্তে বলতেছি। এবার দেখুন, তার প্রত্যাশা হচ্ছে $1750 উপর কাস্টমস ডিউটি দিবে। এখন কাস্টমস ডিউটি সেই হিসেবে আসে $2235। কিন্তু সে যখন এই $5 করেই কাস্টমস, $5 করে পিআই তৈরি করে এলসি করে যখন শিপমেন্ট করেছে, সেখানে কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু পার ইউনিট $5 হিসেবেই উল্লেখ ছিল। কথা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট ক্যালকুলেশন করতে গিয়ে উইদাউট বিল অফ এন্ট্রি, সেখানে সে একটা অভিজ্ঞতার মুখোমুখি হলো। কিরকম? সেই অভিজ্ঞতাটা হচ্ছে, সে গভর্নমেন্টকে দেখাচ্ছে $5 করে, কিন্তু গভর্নমেন্ট দেখলো যে আপনি XYZ এরা, আপনি আনতেছেন, আপনি XYZ এর মধ্যে $5 করে আনতেছেন, কিন্তু আমার কাছে এবিসি ইম্পোর্টার যারা আছে তারা $8 করে নিয়ে আসতেছে। সো আমি এটাকে $5, যদিও আমার নিজস্ব কাস্টমসের মিনিমাম ভ্যালু $5 করে আমি করেছি, কিন্তু এটার ইন্টারন্যাশনাল মার্কেট অ্যানালাইসিস করে মিনিমাম ভ্যালুয়েশন ডাটা শিটের এইটাকে উপেক্ষা করে কাস্টমস আপনাকে চ্যালেঞ্জ করলো এটাকে $8 হিসেবে অ্যাসেসমেন্ট করব, কাস্টমস কর্তৃপক্ষ মনে করতেছে। তখন আপনার যে প্রত্যাশিত $1750 উপর 127% হারে কাস্টমস ডিউটি $2235 দেওয়ার কথা ছিল, সেইটা বেড়ে গিয়ে কাস্টমস কর্তৃপক্ষের এই চ্যালেঞ্জের কারণে এই 350 জোড়ার উপরে টোটাল প্রাইস আপনার ওখানে ছিল $1750, কিন্তু এখানে চলে আসলো টোটাল প্রাইস $2800। কিন্তু এটা কাস্টমসের নির্ধারিত, মানে কাস্টমস এবার নির্ণয় করতেছে, বোঝার চেষ্টা করবেন যে কাস্টমস আপনার $5 উপর ট্যাক্স আরোপ করবে না, কাস্টমস চাইবে বেশি ট্যাক্স নেওয়ার জন্য। অ্যাজ এ রেজাল্ট অফ কনসিকুয়েন্স আপনাকে বললো যে $8 উপর আপনাকে কাস্টমস ডিউটি দিতে হবে, যদিও আপনি $12 ধরেই আনছিলেন। জনাব, আপনারা কথাগুলো শুনতেছেন কি? ক্লিয়ারলি কথাগুলো বোঝার চেষ্টা করতেছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, জি স্যার, জি স্যার। এইখানে কোনো প্রশ্ন থাকলে কিন্তু প্রশ্ন করবেন, আদারওয়াইজ আপনার এই ইম্পোর্ট এক্সপোর্টের সময় নষ্ট হবে, টাকাও নষ্ট হবে। দ্যাটস ইট। এবার বলতেছি কি, গভর্নমেন্ট কাস্টম যখন চ্যালেঞ্জ করলো আপনাকে $8 উপর কাস্টমস ডিউটি আপনাকে দিতে হবে, সেই চ্যালেঞ্জের বিপরীতে আপনি পাল্টা চ্যালেঞ্জ করতে পারবেন। রিভিউ কমিটি আপনাকে বলবে যে আপনি এটা চাইলে আপিল করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, এখন আসেন কমন প্র্যাকটিসটা কি এবং এখান এখান থেকে উত্তরণের সুযোগটা কি। আপনি $1750 উপর কাস্টমস ডিউটি দিবেন বলে আপনি মনে মনে ধারণা করতেছেন, সেই হিসেবে $2235 আপনার হচ্ছে, মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট কস্ট ক্যালকুলেশনের প্রাথমিক পর্যায়ে $2235 আসবে বলে, কিন্তু অ্যাট অ্যাকচুয়াল ল্যান্ডিং কস্ট এখনো উইদাউট বিল অফ এন্ট্রি আর কি, মানে বিল অফ এন্ট্রিতে আপনার এটা যাবে, পরের ধাপে যাবে। এখন কাস্টমস $8 উপর কাস্টম, তাহলে আপনি যে প্রত্যাশা করছিলেন কাস্টমস ডিউটি $2235 আসবে, কিন্তু সেটা $8 করে অ্যাসেসমেন্ট করার কারণে, পরীক্ষা নিরীক্ষা করে চিন্তা করলো যে না, এটা XYZ আনতেছে $5, আমার কাছে এবিসিডির ইম্পোর্টাররা আছে, ওদের রেফারেন্স হিসেবে এটা $8 হিসেবে আসে, কিংবা ইন্টারন্যাশনাল মার্কেট অ্যানালাইসিস করে এখন আপনাকে $8 হিসেবে $8 উপর কাস্টমস ডিউটি দিতে হবে। তাহলে আপনার প্রত্যাশার চাইতে কাস্টমস ডিউটিটা বেড়ে গেল। অ্যাজ এ রেজাল্ট অফ কনসিকুয়েন্স আপনি যেটা $1750 উপর কাস্টমস ডিউটি দেওয়ার
চিন্তাধারা ছিল সেটা কাস্টমসের এই চ্যালেঞ্জের কারণে $2800 হয়ে গেল, এবং সেই $2800 উপর 127% হারে কাস্টমস ডিউটি দিতে হলে আপনাকে কাস্টমস ডিউটি দিতে হবে $3576। এই $3576 আপনার প্রত্যাশার চাইতে কত পরিমাণ বেশি, সেইটা একটু আমরা আহ, হচ্ছে যে ক্যালকুলেটর নিয়ে কস্ট অ্যানালাইসিস করি। চলেন স্যার ক্যালকুলেটরে আমাকে আমরা, ইন্টারাপ্ট আমি করতে পারবো? আসতেছি, আমি প্রশ্ন নিব, আমি জানি প্রশ্ন কি ধরনের প্রশ্ন আসবে সেটা আমি জানি। $3576 বিয়োগ $2235, আপনার প্রত্যাশার চাইতে কত ডলারের কাস্টমস ডিউটি বেশি হবে বলে আপনাকে ইনফর্ম করলো সিএনএফ এজেন্ট? কথা যারা বুঝতেছেন তারা আমার সাথে কিন্তু কথা বলবেন, কথা না বললে আপনি আমার সাথে কথা না বললে শুধু শুধু এখানে সময় নষ্ট করেন না, আপনার টাকাটা ফেরত নিয়ে চলে যান। আমি আবারও বলতেছি, আপনি যে প্রত্যাশা করতেছেন $2235 দিবেন কাস্টমস ডিউটি, তাহলে আপনার সেখানে সেই প্রত্যাশা তো এই গভর্নমেন্ট কাস্টমস এর চ্যালেঞ্জের কারণে $1341 বেড়ে গেল। এইটুকু পর্যন্ত আলোচনার এইটুকু যারা শুনে বুঝতে পারছেন তারা সবাই ইয়েস বলেন, আর যারা শুনে বুঝতে পারেন নাই তারা নো বলেন। একেবারে সৎসাহস নিয়ে বলবেন প্লিজ। Yes. Yes. এখন আরিফ ভাই, আপনি প্রশ্ন যেটা করতে চাচ্ছিলেন সেই প্রশ্নটা করেন। স্যার স্যার আমার প্রশ্নটা একেবারে একটু প্রথম থেকে করি। হ্যাঁ স্যার, এই যে হুম। 1750 এবং 127 এটা যোগ করলে, টিটিএ যোগ করলে 2200 মানে মানে 35টা আসে না। এখানে কি অন্য কোনো বিষয় আছে কিনা, নাকি এটা এমনি বসাইছেন আপনি? এটা একটা বিষয়। সেকেন্ড যে বিষয়, যে এই যে ডলার প্রতি ধরুন 5 ইউনিট করে আমি আনলাম আমার ইনভয়েস অনুযায়ী, কিন্তু $8, এটা কি মানে এটা কি রেভিনিউ অফিসার এটা করবে, নাকি এটা অন্য কেউ, ওই অথরিটিটা কে? আচ্ছা, এটা গেল। সেকেন্ড থিং হচ্ছে, এই যে $8 করে আমি বেশি দিব, এই জন্য কি কাস্টমস কি যেহেতু সেটা নির্ধারণ করছে, এখানে কি সে কি সিএনএফ কিংবা ইম্পোর্টার কি কোনো রকম কি সে কি কোনো রকম তার প্রতি চিঠি কিংবা তাকে কোনো শোকজ ইস্যু করবে? মানে এখানে কোনো ফাইন পেনাল্টি কোনো বিষয় আছে কিনা? কারণ এই কাস্টমস বলতে পারে যে তুমি আন্ডার ইনভয়েস করে আনছো, আর এখানে এই জিনিসটা আন্ডার ইনভয়েস করতে না চাইলে সিএনএফ তো না সমাধান রেভিনিউ অফিসারের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ওইটা $5 নিয়ে যেতে পারে। এটা কি পসিবিলিটি আছে কিনা? স্যার আমি কি বুঝাতে এগুলি পারছি আমি হচ্ছে, কোশ্চেনগুলো? আমি বুঝতে পারছি। আপনার প্রথম প্রশ্নটা আমি আবার একটু শুনতে চাই, প্রথম প্রশ্নটা আবার একটু শুনতে চাই। 1750 আর 127 যখন মানে যোগ করলে কি 2235 আসে কিনা? আমি আসলে এখন দেখিনি স্যার যোগ করে, এই জন্য। না, যোগ না তো ভাই, এটা এটা পার্সেন্টেজ আমরা, এটা হলো Percentage, পার্সেন্টেজ। yes. গট ইট পার্সেন্টেজ স্যার। এটার উপর, এই স্যার স্যার পাইছি পাইছি স্যার, এটা আমি এটা এটার উপর আমি অ্যাপ্লাই হবে। না স্যার বুঝতে পারছি, আমি পার্সেন্টেজটা খেয়াল করিনি স্যার। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। দেখেন আমি পরেরটার ইকুয়ালিটি তো বলি, ঠিক আছে, আমি ঠিক আছে। যদি এই ক্যালকুলেশন গুলো বা এই আলোচনাগুলো মানে হচ্ছে অত্যন্ত ক্রিটিক্যাল আলোচনাগুলো আপনাদের সাথে আলোচনা না করি, তাহলে আমি কোন দেশে কতবার গেছি, কোন শিপমেন্ট করতেছি, ওইসব দিয়ে আপনার কোনো কাজ হবে না। আপনাদের দরকার মূলত প্র্যাকটিক্যাল জিনিসগুলো, যাতে করে এই ধরনের প্র্যাকটিক্যাল জিনিসগুলো নিয়ে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে আপনি একজন স্মার্ট মানুষ হওয়া সত্ত্বেও আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে এগুলো নিয়ে আপনাকে অন্ধকারে রেখে আরেকজন আপনার মাথার উপর কাঁঠাল ভেঙে খাবে, এইটা আমার কোর্স করার পর আমি হইতে দিব না। আমি চাই আপনাকে সেভাবে প্রস্তুত করতে যাতে করে আপনার একটা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা নিয়ে আপনার কষ্টের ইনভেস্টমেন্টটা সেফ থাকুক এবং সারা জীবন ওইখান থেকে আমার জন্য দোয়া আসুক। আই ওয়ান্ট টু বি লাভড, টু বি অনেস্ট, এবং ইট হ্যাজ নো কন্ডিশন। তো এই জন্য বলতেছি, দেখুন প্রথম প্রশ্নের উত্তরটা তো বুঝলাম। দ্বিতীয়, পরবর্তী যে প্রশ্নটা আরিফ ভাই করেছিলেন, ধরুন $5 করে আপনি প্রত্যাশা করতেছেন আপনার কাস্টমস ডিউটি দিতে হবে হয়তো $2235, চলে আসলো $1300 অতিরিক্ত, মানে হচ্ছে $3576 আপনার প্রত্যাশার চাইতে বেশি। এখন ব্যাপার হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে নেগোসিয়েশনের উপর ডিপেন্ড করবে। সিএনএফ এজেন্টের নেগোসিয়েশনটা কেমন হয়, সিএনএফ এজেন্ট কমন প্র্যাকটিস যেটা যেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যদিও আমরা জানি এইগুলো জিনিসগুলো ঠিক নয়। এখন আন্ডার ইনভয়েসিং XYZ ইম্পোর্টাররা শুধু একা করতেছে না, ABCDFEFGH ইম্পোর্টাররা সব, বেশিরভাগ যারা, যেই ভদ্রলোক জানে না যে আন্ডার ইনভয়েসিং কি জিনিস, সেটা সে আজকের আলোচনার পর থেকে সে নিজেও চিন্তা করবে, এতদিনে পাইছি যে ঘটনা, কিরে আমি কিনতেছি $7 দিয়ে মাল,
আমি বিক্রি করতেছি 150 টাকা, প্রফিট করতেছি মাত্র 20 টাকা। আমার ল্যান্ডিং কস্ট পড়তেছে 130 টাকা। আই- আরেকজন ইম্পোর্ট করতেছে, সেও $7 দিয়ে ইম্পোর্ট করতেছে, তার ল্যান্ডিং কস্ট পড়তেছে 110 টাকা। সে আমার চাইতে কম মানে হচ্ছে ইয়েতে, মানে আমার চাইতে কমে পার ইউনিট মার্কেটে বিক্রি করে দিয়ে আমার চাইতে বেশি প্রফিট করতেছে। আপনারা কি এই কথার অর্থটা বুঝছেন না বুঝেন নাই, নাকি আমি আবার লিখবো এখানে? না, স্যার বুঝছি এটা স্যার। বুঝতে পেরেছি স্যার। রাইট। এখন পরবর্তী আলোচনাটা, এখন সিএনএফ এজেন্টের তদবিরের উপর নির্ভর করবে কাস্টমস কর্তৃপক্ষের কোন অফিসারের কাছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে উপরে যা গেজেটেড যারা থাকবে তাদের উপরে, যে কোন ফাইলটা কোন অফিসারের কাছে যাচ্ছে। সেটা কি আদৌ $8 অ্যাসেসমেন্টের জন্য তদবির হবে, নাকি বলবে যে না স্যার 6.5-এ করেন, আমার একেবারেই লস হয়ে যাবে, এই সেই। এই ঘটনাগুলো কিন্তু আমাদের বাংলাদেশের পোর্টগুলোতে হয়, কিন্তু স্টিল 5-এর নিচে তো কোনোভাবে আপনাকে নিতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে পুকুর চুরি। পুকুর চুরিটা কি জিনিস? কাস্টমস ডিউটি হয়তো 127%-এর প্রোডাক্ট নিয়ে আসলেন, কিন্তু কাস্টমস ডিউটি দেখাচ্ছেন মাত্র 73%। এইটা হচ্ছে আবার সাংঘাতিক ডাকাতি, এটা চুরি না, এটা ডাকাতি। আবার এমনও ঘটনা ঘটছে, আমি এগুলোতে আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আসলে এই কথাগুলো বলছি না, বলছিলাম যে এগুলো থেকে বিরত থাকবো আমরা সবাই। একটা মানে ভারসাম্য যে আহ, এই বিজনেস সিচুয়েশন থাকে, সেটা সেটা থাকা উচিত, প্রত্যাশা তেমনই। কেউ একজন মার্কেটে প্রোডাক্ট বিক্রি করতেছে 130 টাকায় পার ইউনিট, আর একজন মার্কেটে মাল বিক্রি করতেছে মাত্র 80 টাকায়। তাহলে কোথায় 130 টাকা, কোথায় 80 টাকা? তো এই ব্যাপারগুলো বুঝতে হবে, এইটা হচ্ছে বিষয়। তো এইটা, এই যেমন ধরুন $5 পরিবর্তে এখন $7 করবে, নাকি সিএনএফ এর হচ্ছে নেগোসিয়েশনের উপর কাস্টমস কাস্টমস। এখন এইখানে আবার আপনি কি করতে পারবেন, রিভিউ কমিটি থেকে আপিলেট ট্রাইব্যুনালে যেতে পারবেন। কিভাবে? আপনি সাময়িক শুল্কায়নের মাধ্যমে আপনি চ্যালেঞ্জ করলেন, $5 দিয়ে আমি মাল আনছি, আমার $5 মাল আপনি $1 বেশিও অ্যাসেসমেন্ট করতে আপনি পারবেন না। তা আপনি ওই কন্ডিশনের উপর $5 উপর কাস্টমস ডিউটি দিয়ে আপনি সাময়িক পণ্য খালাস করে নিয়ে গেলেন, বা সেখানে গভর্নমেন্ট কাস্টমস আপনাকে কি দিবে, শর্ত দিবে যে আপনি এতদিন আপনার এটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত কিংবা নিষ্পত্তি চলাকালীন সময়ে আপনাকে এই শর্ত মেনে চলতে হবে, অথবা আপনার এটা চলতেই থাকবে। আপনি যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হবেন এটা $5 দিয়েই আপনি ইম্পোর্ট করেছেন, এবং সেক্ষেত্রে আমদানিকারক দেশে অবস্থিত রপ্তানিকারক দেশের হাই কমিশন এবং রপ্তানিকারক দেশে অবস্থিত আমদানিকারক দেশের হাই কমিশন উভয়ের মধ্যে এই কমার্শিয়াল ইনভয়েস, তারপরে লেটার অফ ক্রেডিট সহ প্যাকিং লিস্ট, কান্ট্রি অফ অরিজিন, বিল অফ এক্সচেঞ্জ, বেনিফিশিয়ারি সার্টিফিকেট, বিএল, এগুলোর উপরে আবার আরেকটা ডকুমেন্ট তৈরি হবে, প্রাইস অথেন্টিকেশন সার্টিফিকেট। মানে আপনার এই প্রাইসটা, জার্মানি থেকে এই প্রোডাক্ট নিয়ে আসছেন, আদৌ কি $15,000 দিয়ে নিয়ে আসছেন না $20,000 দিয়ে নিয়ে আসছেন, এটা নির্ভর করে জার্মানিতে অবস্থিত বাংলাদেশ আমদানিকারক দেশের হাই কমিশন। ওখানে তারা খবর নিবে যে জার্মানির একটা কোম্পানি থেকে আপনি এটা আনছেন, এই প্রোডাক্টগুলো তারা এই প্রাইসেই বাংলাদেশে বিক্রি করছে। তো সেখানে যিনি আপনাকে $5 বিক্রি করছে, যিনি আপনাকে $12 ধরেন বিক্রি করছে, তাকে আপনি $5 দিয়ে সেভাবে আপনার হচ্ছে যে যে আপনার সেটিংস ঠিক রাখতে পারলে সে তো আপনাকে রিপোর্ট $5 দিবে, এবং সেখানে আপনার পক্ষেই আপিলেট ট্রাইব্যুনালে মামলার শুনানি আপনার পক্ষেই রায় হওয়ার পসিবিলিটি আছে। বাট স্টিল এরপরও রায় তো রায়, এটা গভর্নমেন্ট যেটা যেভাবে ডিসিশন মেক করবে সেটা সেভাবেই হবে। আচ্ছা, তো আম, যেটা প্রশ্ন ছিল যে এই $5 কি এটাকে আর কোনোভাবে কি করা যায় না, সেটার উত্তর হচ্ছে এটা $5 থেকে $8 কিংবা আরো যদি বেশি কম বেশি হয় সেটা, তবে কখনোই মিনিমাম ভ্যালুয়েশনের নিচে নয়, মিনিমাম ভ্যালুর নিচে নয়। এইবার আসেন, এইটা আমরা বিল অফ এন্ট্রি ছাড়া, বিল অফ এন্ট্রি কি জিনিস? বিল অফ এন্ট্রি হচ্ছে সেই জিনিসটা যেটাকে আমরা একটুখানি চেহারা দেখে আসেন। বিল অফ এন্ট্রি, বিল অফ এন্ট্রিটার চেহারা একটু দেখে নিই। এটা অত্যন্ত ক্রিটিক্যাল এবং বুঝার মতো জিনিস। আমি যেভাবে আলোচনা করব আপনারা ইনশাল্লাহ বুঝতে বাধ্য থাকবেন। মানে আমি আপনাকে জোর করে মাইটটা দিব না, মানে বুঝতে বাধ্য থাকবেন বলতে কোন ফিল্ডে কি আছে, 56টা ফিল্ডের কি ব্যাখ্যা আছে, এবং ফিল্ড নাম্বার 47-এর এইটা হচ্ছে এই বিল অফ এন্ট্রি। এই বিল অফ এন্ট্রির মধ্যে সেই
মানে হচ্ছে 6টা স্ল্যাবের যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা এখানে আছে। এইটা আবার অনেকগুলোর সাথে ইন্টার রিলেটেড। এটা একটা অ্যাসিকুডা ওয়ার্ল্ডের ড্যাশবোর্ড থেকে এটা অটো জেনারেট হয়। এটা বাইলেটারালি এটা ইনফরমেশনটাই দিতে হয়। অ্যাসিকুডা অটোমেটেড সিস্টেমস ফর কাস্টমস ডেটা, এটা 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 নিয়ে আমরা আলোচনা করব। এটা এখন আলোচনা করব না, এইটা জাস্ট আপনার চেহারাটা একটু দেখাই নিলাম। উইদাউট বিল অফ স্যার এন্ট্রি আমি মানে, জি কোনো প্রশ্ন থাকলে বলুন। জি স্যার, আমি হলো যে আজকে একজন সিএনএফ এর সাথে কথা বলছিলাম, তো উনি হলো সিএফআর একটা টার্ম বলতেছিল, তো এখানে আমি লেখা দেখতেছি আর কি সিএফআর। তো এই বিষয়ে একটু বললে আর কি ভালো হইতো, আর একটু গত উপরে আর ক্লাসটা কি করছিলেন ওই আপনি যে। জনাব সৈকত? জি, সিএফআর মানে হচ্ছে কস্ট অ্যান্ড ফ্রেট। সিএফআর যেটা ওখানে তো সেটা আমরা হচ্ছে, সিআইএফ পড়ছিলাম মনে হয়। না না আমরা তিনটাই পড়েছিলাম। সিএফআর কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট, সিএফ কস্ট, কস্ট অ্যান্ড ফ্রেট, কস্ট ও ইন্স্যুরেন্স আচ্ছা অ্যান্ড আচ্ছা। ফ্রেট, আর একটা হচ্ছে ক্যারিয়েজ পেইড টু। গত ও আচ্ছা ক্লাসে আচ্ছা, একটু জি স্যার, জি ভিডিওটা একটু স্যার, জি হ্যালো, স্যার। তো এটা আচ্ছা। হ্যালো। তো এখন আমরা কি, আমরা এখানে চলে আসছি যেখানে আমরা আলোচনায় ছিলাম, উইথ বিল অফ এন্ট্রি আর উইদাউট বিল অফ এন্ট্রি। আচ্ছা এবার দেখেন, উইদাউট বিল অফ এন্ট্রির সাথে উইথ বিল অফ এন্ট্রির পার্থক্যটা কোথায়। এইখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার। আপনি আপনার যে অ্যাপ্রক্সিমেট কস্ট ক্যালকুলেশনের 22 পরে অ্যাকচুয়াল ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশন করলেন, তখনও কিন্তু বিল অফ এন্ট্রিতে উল্লেখিত যে ভ্যালু আছে সেইটা আপনি কাস্টমস কর্তৃপক্ষের কাছ জি থেকে, নেই সিএনএফ এর কাছ থেকে আপনি মৌখিকভাবে জেনে নিলেন যে প্ল্যান, $8 আপনাকে, প্ল্যান পাশে তো দিয়ে দিছি তো আমরা। মৌখিকভাবে আপনি জেনে নিলেন যে $8 আমার অ্যাসেসমেন্ট হচ্ছে। আচ্ছা, এখন এবার আসেন, তারপরে হচ্ছে যে কি, কিন্তু এখানে একটা ঘটনা আছে। কাস্টমস এর ডিউটির যে কাস্টমস ডিউটি যে আপনি দেবেন, সেই এক্সচেঞ্জ রেটটা এখনো কিন্তু সেই ডেটে এখনো কাস্টমস ডিউটি দেন নাই কিন্তু। তো কাস্টমস ডিউটি এখন হচ্ছে, প্রক্রিয়ার মধ্যে আছে। এবার আসেন, আপনি ফাইনাল কস্ট ক্যালকুলেশন যখন করবেন উইথ বিল অফ এন্ট্রি, সেখানে কিন্তু ফ্রেট চার্জের যে বিষয়টা সেটাও থাকবে। এবার আসেন, সেখানে এলসির যে অ্যামাউন্টটা আপনার, আপনার যে এলসির বিপরীতে যে পেমেন্টটা আপনাকে ছাড়বে ব্যাংক, সেই পেমেন্টটাও আপনাকে হিসেব করতে হবে। আচ্ছা, সেটা এলসির বাবদ যে ব্যাংক আপনার একটা ইন্টারেস্ট কেটে নিবে, একটা চার্জ কেটে নিবে, সেটা কত টাকা। এবার হচ্ছে টোটাল কাস্টমস ডিউটির যে এক্সচেঞ্জ রেট, কাস্টমস ডিউটির এক্সচেঞ্জ রেট $1 বিপরীতে কত কত টাকা, এবং সেইটা কোন দিন কোন ডেটে জমা দিচ্ছেন সেইটা। সিএনডেফ এর যে কমিশনটা আছে সেইটা যুক্ত হবে। পোর্ট আর শিপিং এর যদি কোনো ড্যামারেজ থাকে, ড্যামারেজ দুই ধরনের, একটা পোর্ট ড্যামারেজ আর একটা হচ্ছে শিপিং ড্যামারেজ। পোর্টের জায়গা দখল করে আছে আপনার প্রোডাক্ট কিংবা কন্টেইনার কিংবা প্যাকেট গুলো, সেটা একটা, সেটা হচ্ছে পোর্ট ড্যামারেজ। আর হচ্ছে শিপিং ড্যামারেজ, কন্টেইনার খালি করে দিচ্ছেন না, সেটা হচ্ছে শিপিং ড্যামারেজ। এই বিষয়গুলো যখন আসবে একসাথে, তখন হচ্ছে ফাইনাল কস্ট ক্যালকুলেশন উইথ বিল অফ এন্ট্রি। তাহলে উইথ বিল অফ এন্ট্রিটা ওইখানে কেন গুরুত্বপূর্ণ? উইথ বিল অফ এন্ট্রিটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে বিল অফ এন্ট্রিতে উল্লেখিত আপনার হচ্ছে ফিল্ড নাম্বার, বিল অফ এন্ট্রির ফিল্ড নাম্বার 23-এ এক্সচেঞ্জ রেট কত, ডলারের বিপরীতে কিংবা ফরেন কারেন্সির বিপরীতে বাংলা টাকায় কত টাকা দিয়ে আপনি পণ্য খালাস করেছেন, এবং আপনি কাস্টমস কর্তৃপক্ষ, এই সিএনএফ যখন আপনাকে বললো যে ভাই বিল আপনার টাকা আসছে কত টাকা, আপনার টাকা আসছে ধরেন 50,86,042 টাকা আসছে। এটা কোথা থেকে? 47 নাম্বার ফিল্ডে এটার ব্যাখ্যা আছে। আমরা এটা পড়বো আজকে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে সিএনএফ এজেন্ট বলবে যে ভাই আপনি এইখানে আরটিজিএস অথবা বিএফটিএন অথবা পে অর্ডার করেন। হ্যাঁ, অনেক বেশি আরটিজিএস, বিএফটিএন অথবা পে অর্ডার করেন। আপনি কাস্টমসের ডিউটি, কাস্টমস ডিউটি কিভাবে করবেন? কয়েকটা পদ্ধতির মধ্যে এটা হচ্ছে আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, বিএফটিএন, তারপরে পে অর্ডার,
তারপর হচ্ছে পে অর্ডার। পে অর্ডারটা নর্মালি সাধারণত আহ, দিনে দিনে হয় না আর কি। এটা 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 একটু একটু সেকেলে টাইপের হয়ে গেছে। আরটিজিএস, বিফটিন এগুলো একেবারে 1 ঘন্টার মধ্যেই কাস্টমস এর অ্যাকাউন্টে হিট করবে। কাস্টমস এর অ্যাকাউন্টে হিট করবে মানে হচ্ছে বাংলাদেশ কাস্টমস বরাবর করবে। শুল্ক স্টেশন, শুল্ক স্টেশনের এটা কি থাকবে, শুল্ক স্টেশনের কোড নাম্বার থাকবে এবং সেটা চালান কপির মধ্যে সেটা উল্লেখ থাকবে। এবং বাংলাদেশ গভর্নমেন্টের হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ, এটা ওইটা আভ্যন্তরীণ অর্থ বিভাগ, এটা অর্থ মন্ত্রণালয় আভ্যন্তরীণ অর্থ বিভাগে সেই টাকাটা জমা হবে, রেভিনিউ, রাজস্বের টাকা হিসেবে। এইখানে কিন্তু সেটা থাকবে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে দেখেন এই যে অ্যাসিকুডা ওয়ার্ল্ডের, এটা হচ্ছে আবার অ্যাসেসমেন্ট নোটিশ। এগুলো কিন্তু আজকে আলোচনা করবো না, এগুলো নিয়ে লম্বা আলোচনা আছে, এটা পরের ক্লাসে আলোচনা করবো। আচ্ছা, এখন এইখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, যে অর্থ মন্ত্রণালয় আভ্যন্তরীণ অর্থ বিভাগে এই টাকাটা আপনার জমা হবে। আচ্ছা, এবার আপনার বলি যেটা হলো যে দেখুন এক্সচেঞ্জ রেটটা গুরুত্বপূর্ণ কেন। এক্সচেঞ্জ রেটটার ফ্লাকচুয়েশনের কারণে কিন্তু আপনার এইখানে হচ্ছে দামের উঠানামা করবে, এবং সেটা যদি সিগনিফিকেন্টলি আপনার যদি টাকার অ্যামাউন্ট যদি কম বেশি হয় তাহলে কম বেশি আকারে সেটা আসবে। তো আমাদের এইটা বলার উদ্দেশ্য হচ্ছে ফাইনাল কস্ট ক্যালকুলেশনের আগে আমরা যখন আমার অ্যাসেসমেন্টটা হলো, সিএনএফ এজেন্টকে আমরা জিজ্ঞেস করবো ভাই অ্যাসেসমেন্ট সিএনএফ এখানে আপনার কি করণীয় সেটাও একটু বলে দিই। যে ভাই অ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সিএনএফ কে বলে দিলেন, ডকুমেন্ট পাঠাই দিলেন, সে আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আমার অমুকের তমুক এই সেই এগুলো, সে খুব ভালো সিএনএফ এজেন্ট। এইখানে একটু ভুল করি আমরা, সেটা কি, সেই ভুলটা হচ্ছে আপনার অবশ্যই এটা মাথায় নেওয়া উচিত, যেই সিএনএফ এজেন্ট যেই সকল প্রোডাক্ট গুলো রিলিজ করতেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, এবং মানে তার সেই সকল প্রোডাক্ট গুলো পণ্য খালাসের অভিজ্ঞতা, প্রিভিয়াস অভিজ্ঞতা আছে, শুধুমাত্র ওই সকল সিএনএফ এজেন্টকে দিয়ে সেই সকল প্রোডাক্ট গুলো আপনারা পণ্য খালাসের চেষ্টা করবেন। মানে তাকে সেই দায়িত্বটা দেবেন। কেউ একজন ধরেন প্রসাধনী টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স করে, মানে সে এটাই করতেছে, কিন্তু তার কাছে যদি ধরেন ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি আপনি একটা আহ, পণ্য খালাস করার জন্য দেন, তার সেটা করার ইখতিয়ার আছে, সে সেটা করতে পারবে। কিন্তু এইখানে যে এসআরও রিলেটেড যে সকল সুবিধা অসুবিধাগুলো আছে এবং কিভাবে নেগোসিয়েশন সেটেলমেন্ট করতে হবে, কিংবা অ্যাসেসমেন্ট যে ভ্যালুর যে বিষয়টা আছে সেইটার যে নেগোসিয়েশন সিএনএফ এর সাথে করতে হবে, কম্পেয়ারিং দ্য কম্পিটিটরস, এবং আপনার হচ্ছে সমসাময়িক যে সকল ইম্পোর্টাররা যেই প্রাইসে মিনিমাম ভ্যালুতে প্রোডাক্টগুলো করতেছে সেটা সে ভালোভাবে স্টাডি না করলে তার সেই অভিজ্ঞতাটা থাকবে না। তখন আপনার প্রত্যাশিত যে মিনিমাম ভ্যালু, কিংবা এটার চাইতে ধরেন আহ, একটু বেশি হলো তাও কোনো সমস্যা নাই, কিন্তু সবচাইতে বেশি হয়ে গেলে মানে হচ্ছে $8, সবার করলো $8 দেয়, আপনার করলো $10 অ্যাসেসমেন্ট, তাহলে সবার চাইতে আপনার প্রোডাক্টের দামটা বেড়ে গেল না? আপনি এখানে তো ধরা খেয়ে যাচ্ছেন। কিনতে যদি মাল প্রফিট না করা যায়, বিক্রি করতে পারবেন না, বিক্রি করতে প্রফিট করা যাবে না। সো এইখানেই হচ্ছে অনেকেই ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে অনেকেই একটু আগ্রহ হারিয়ে ফেলেন। এটা যাতে না হয় সেই দিকটা আপনারা একটু মনোযোগের সাথে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। তো এই কথাটা কেন বললাম, যেই সকল সিএনএফ এজেন্টের যেই সকল প্রোডাক্ট গুলোর পণ্য খালাসের অভিজ্ঞতা আছে, শুধু ওই সকল সিএনএফ এজেন্টদেরকেই ওই সকল প্রোডাক্ট গুলো নিয়েই পণ্য খালাস করার জন্য দায়িত্ব দেওয়া উচিত। এখন আমি এটাও বলে দিচ্ছি, অনেক ক্ষেত্রে যেমন ধরেন আপডেট ইনফরমেশন যদি না থাকে, কোনো এসআরওর যদি কোনো বিশেষ নির্দেশনা যদি সেটা সে না জেনে থাকে, কিংবা কাস্টমস প্রসিজার কোড বলতে একটা কথা আছে, সিপিসি, সিপিসির মানে এক্সেমশন আছে একটা, তো সেটা যদি সে না জেনে থাকে, তারপরে হচ্ছে যে আহ এই জিনিসগুলো আমি একটু দেখাই, তাহলে আপনাকে ওই সুবিধাটা তো পাইয়ে দিতে পারবে না সে। কাস্টমস প্রসিজার কোড, সিপিসি, আমরা এখানে জানবো। এবং এটা যদি আপনার কোনো কারণে
অ্যাসেসমেন্ট ভ্যালুটা বেড়ে যায়, ডিক্লেয়ার্ড ইউনিটের সাথে অ্যাসেসমেন্ট ভ্যালুটা বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার এখানে কাস্টমস ডিউটিটা বেড়ে যাবে অটোমেটিকলি। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, কাস্টমস প্রসিজার কোড, এটা যখন আমরা বিল অফ এন্ট্রির ফিল্ড নাম্বার 37 পড়বো, এই ফিল্ডে আসলে আমরা ওইটা বুঝবো এবং বোঝার চেষ্টা করবো। সেখান থেকে পণ্য খালাসের প্রাক্কালে আপনার পণ্যের যদি কোনো বিশেষ সুবিধা পাওয়ার কোনো ফ্যাসিলিটি থাকে, তাহলে সেটার ব্যাখ্যা থাকবে বিল অফ এন্ট্রির মধ্যে। তো বিল অফ এন্ট্রির মধ্যে সেই ব্যাখ্যাটা কিভাবে থাকবে আমি একটু দেখাই ছোট্ট করে। সেখানে একটা কথা লিখা থাকবে। সেই কথাটা হচ্ছে, যদি আপনার হচ্ছে এগ্রিমেন্ট কোড কিংবা হচ্ছে যে এইখানে একটা লাইনটা, এই লাইনটা একটু পড়ার চেষ্টা করব আমরা। কোন বাণিজ্য চুক্তির আওতায় হ্রাসকৃত হারে শুল্ক সুবিধা দাবি করতে হলে সেইটাতে এই কোডটা লিখতে হবে। কোন কোডটা? এই কোডগুলো লিখতে হবে। আচ্ছা, এটা একটা। কোন বাণিজ্য চুক্তির আওতায়, কথাগুলো মাথায় নিয়ে, কোন বাণিজ্য চুক্তির আওতায় হ্রাসকৃত হারে শুল্ক সুবিধা দাবি করলে, মানে আপনার কিছু কান্ট্রি আছে যেগুলো হচ্ছে আপনার হচ্ছে এইখানে ট্রেড ক্রিয়েশন এবং ট্রেড ডাইভার্সন হয়। সেটা কিরকম? বাণিজ্য চুক্তিগুলো কি কি? বাণিজ্য চুক্তির মধ্যে যেমন ধরেন সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, নর্থ আটলান্টিক প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এই প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট গুলো মানে হচ্ছে কি জানেন? মানে হচ্ছে এরা একটা জোট। এই জোটের মধ্যে কান্ট্রি এ, কান্ট্রি বি, কান্ট্রি সি, কান্ট্রি ডি, কান্ট্রি ই, মেম্বার কান্ট্রি গুলো ধরেন 6টা বা এরকম আরো 15-20টা কান্ট্রি। এরা না ধরেন নিজেদের মধ্যে কি করে, শুল্কটা হ্রাস করে ফেলে। ধরেন 127% কাস্টমস ডিউটির যে পণ্যটা এইচএস কোড গুলো থাকবে, সেগুলো তারা অন্যদের সাথে, এই মেম্বার এই জোটের বাহিরে যারা আছে, জোটের বাহিরের কান্ট্রি যেগুলো আছে সেগুলোর সাথে ইম্পোর্ট এক্সপোর্ট করতে গেলে 127% হারে হবে। আর নিজেদের মধ্যে করতে হলে হবে, ধরেন এটাকে ফিক্সড করে ফেললো, ধরেন এটাকে ওরা 71%-এ নিয়ে আসলো, সেটার ডাটা তাদের কাছে আছে। তো এই ধরনের ঘটনাগুলো সাপটা নাপটা কিংবা আরো এরকম ট্রেড এগ্রিমেন্ট গুলো আছে, যেমন ধরেন ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট, ডিটিএএ। এটা মিডল ইস্টের সাথে বাংলাদেশের পর্যালোচনায় এখন ট্যারিফ কমিশনার, এনবিআর এগুলো যৌথভাবে খুব ভালোভাবে বিশ্লেষণ করে বাংলাদেশে এখন সেটার অ্যাভয়েড করার চেষ্টা করতেছে, কারণ কিছু ট্যাক্সের বিষয় আছে খুবই অতিরিক্ত। তাহলে মানে আসলে ইন্টারন্যাশনাল ট্রেডটা আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় কেন ইন্টারন্যাশনাল ট্রেডটা লোকাল ইকোনমির সাথে আন্তঃসম্পর্কিত, ইন্টার রিলেটেড, কারণ আপনার ভারসাম্য অবস্থা থাকতে হবে। তো বুঝেন নাই? ভারসাম্যের অবস্থা যদি না থাকে তাহলে তো যে কেউ যে কোনো জিনিস সে প্রোডাক্ট নিয়ে আসবে এবং সেটা ম্যানিপুলেট করে কিংবা মিস ডিক্লারেশন করে সেই প্রোডাক্ট গুলো কাস্টমস রিলিজ করে নিয়ে যাবে। তো এইখানে অনেক ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে ভারসাম্যহীন একটা মার্কেট ব্যবস্থাপনা তৈরি হবে যদি এই ধরনের ঘটনাগুলো প্রোটেক্ট করা না হয়। অন দা আদার হ্যান্ড, এখানে একটা ডিসক্রিমিনেশন তৈরি হবে এবং আরেকটা জিনিস তৈরি হবে কি, সেটা হচ্ছে গভর্নমেন্ট তার যে ইকুয়াল রেভিনিউ যে ইনফ্লিক্ট করেছে সবার উপর, সে রেভিনিউ তো পাবে না। তো আমাদের মতো গরিব দেশগুলোতে গভর্নমেন্টের চোখ নজর থাকে সবসময় হচ্ছে এলডিসিস কান্ট্রি যেগুলো আছে, সেটা সারা পৃথিবীর প্রেক্ষাপট বিবেচনায় সেগুলোর হচ্ছে যে এলডিসিস কান্ট্রি গুলোর হচ্ছে মেজর ইনকাম সোর্স হচ্ছে ইম্পোর্ট বেসড প্রোডাক্ট গুলোর উপরে ট্যাক্স আরোপ করে। এবং সেটার সাথে অবশ্যই আমাদের আরএমজিও রিলেটেড এবং সেগুলোর সাথে আমাদের আরো কিছু ইন্ডিকেটর আছে আমাদের দেশের, সেটা ভিন্ন কথা। কিন্তু এই ইম্পোর্টের উপর একটা বিশাল রেভিনিউ হচ্ছে, এইটা ফাঁকি দেওয়া হচ্ছে চায় না আর কি গভর্নমেন্ট। এটা কিন্তু এখানে গভর্নমেন্টের অসাধু কর্মকর্তা যারা আছে অনেকেই, যারা এগুলোর সাথে, আমরা নিজেরাও অসাধু অনেক সময় চেষ্টা করি একেবারে রাতারাতি কোটিপতি বনে যেতে, এই সকল কারণে গভর্নমেন্ট এগুলো অস্থিরতা থাকে। তো এখন আমরা যেখানে ছিলাম সেটাতে আসি।
এই পর্যন্ত যারা কথাগুলো বুঝতেছেন তারা একটু ইয়েস বলেন, আর যারা বুঝতেছেন না তারা নো বলেন প্লিজ। Yes, sir. Yes, Yes, sir. আচ্ছা, কোনো Yes, প্রশ্ন sir. থাকলে সেই প্রশ্ন, হ্যাঁ সেই জি প্রশ্নও স্যার, করবেন। স্যার আমার স্যার জনাব সজীব, জি জনাব সজীব। স্যার আমি একটা প্রোডাক্ট আনতেছি চায়না থেকে, প্রোডাক্টটা অনগোয়িং আর কি। তা আমি স্যার প্রোডাক্টটাকে ক্যালকুলেশন করে দেখলাম যে এটার মিনিমাম ভ্যালুয়েশন ডাটা শিটে দেওয়া আছে যে $4.25 পার কেজি। আর আচ্ছা আমি যে লোকাল ডোর টু ডোর এজেন্সির মাধ্যমে নিয়ে আসতেছি, ওনারা আমাকে $480 পার কেজি এনে দিচ্ছেন। সেক্ষেত্রে স্যার ডলার ক্যালকুলেশনে দেখা যায় যে শিপমেন্ট খরচ তো ডিউটির চাইতে বেশি হয়ে যায়। ওনারা আমাকে এই রেটে কিভাবে এনে দিচ্ছেন? তাহলে কি ওনারা মিস ডিক্লারেশন করতেছেন, নাকি আমি প্রোডাক্টটাকে এক্সাক্ট এইচএস করে জাস্টিফাই করতে পারছি না? না, আপনি আপনি আপনার যে ক্যালকুলেশন সেটা আপনি সঠিকভাবেই করছেন, কিন্তু তারা মিস ডিক্লারেশন করে আনতো। জনাব সজীব, আমার কথার উত্তর বুঝতে পেরেছেন? জি ধরেন স্যার, আপনি কাস্টমস ডিউটি যেটা ক্যালকুলেশন করতেছেন সেটা কিন্তু সঠিক, কিন্তু তারা মাছ, শাক দিয়ে মাছ ঢেকে নিয়ে আসতেছে। কিসের জন্য? তাদের সেটিংস কিন্তু বাংলাদেশে বেশ ভালোভাবেই আছে, স্ট্রং। এবং জি আপনি জি দেখবেন এয়ারপোর্টের উত্তর পাশটাতে, যেখানে মানে হচ্ছে কার্গো, মানে আপনারা কি আমার কথা বুঝতেছেন? স্যার, জি কার্গোর যে পার্ট আছে, হাজার হাজার কোটি টাকার প্রতিদিন কার্গো শিপমেন্ট, বিশেষ করে চায়না থেকে। একেবারে ধরেন 80% চায়না থেকে প্রোডাক্ট, 80% 90% প্রোডাক্ট গুলো চায়না থেকে। এবং এইটা তাদের জন্য একটা বিশাল টার্গেট। এই অসাধু কর্মকর্তারা হচ্ছে যে ওইখানে 6 মাস পোস্টিং নিলে 6 তলা বাড়ি করা যায়, এটা একটা কমন ধারণা। মানে হচ্ছে যে কাস্টমস, আমি কাউকে আসলে ছোট করে কোনো বিশেষ শ্রেণী বা ব্যক্তিকে বা করার জন্য বলতেছি না, এটা রিয়েল সিনারিও যেটা ছিল আপনারা সবাই জানেন। এই দৌরাত্ম্যগুলো সবসময় থেকে যাবে। তাহলে গভর্নমেন্ট এখান থেকে চিন্তা, গভর্নমেন্ট ওইদিকে নজর নাই, কেন নজর নাই আপনাকে সেটাও বলি। চট্টগ্রাম পোর্টে একটা কন্টেইনার, আপনার যদি একটা মাদার ভ্যাসেল, একটা মাদার ভ্যাসেলের ক্যাপাসিটি হচ্ছে, আরিফ ভাই তো মনে হয় বলতে পারবেন, আরিফ ভাই আছেন না? জি স্যার। একটা মাদার ভেসেল, একটা মাদার ভেসেলের ক্যাপাসিটি কত হাজার কন্টেইনার বলেন? একটু আপনি যদি না বলেন তাহলে সবাই কিভাবে আমরা জানবো, তাই না? একটু কথা বলতে হবে। স্যার ব্যাপারটা হচ্ছে মাদার ভেসেলটা তো স্যার বাংলাদেশে তো মাদার ভেসেলটা আসে না স্যার। খুব বাংলাদেশে চিটাং ভেসেল পোর্টে মাদার ভেসেল একবার একদিন আনছে, ফিডার ভেসেল আছে আমাদের দেশে। জি হ্যাঁ, একটা মাদার ভেসেল মাদার তো ভেসেল। সিঙ্গাপুর হাফ পোর্ট গুলোতে আসে, যেমন সিঙ্গাপুরে আসে, পোর্ট কালাং আসে, মালয়েশিয়াতে আসে, এভাবে হাফ পোর্ট গুলাতে আসে। কিন্তু বাংলাদেশে স্যার একবার একটা আনছিল শুধু, রিজেন্সি লাইন্স লিমিটেড, যেটা নিয়ে পেপারে অনেক লেখালেখি হয়েছে, মানে এটা বিশাল এক জাহাজ একবার আনছিল। ওটা স্যার ড্রাফটের সাথে স্যার যেমন এটা শীতকালে পারবে না স্যার, ও ড্রাফটিং এর একটা বিষয় আছে। তো বাংলাদেশে আসলে সবসময় স্যার ফিডার ভেসেল আসে, মাদার কখনো আসে না স্যার। ম্যাক্সিমাম মানে 99.99% ফিডার ভেসেল আছে। তো ওগুলো স্যার আসলে এই ফিডার ভেসেল গুলোর ভিতরেও স্যার মাদার ভেসেল এসে তো এটা তো ওটার জন্য বিপদ, ওটা বড় বিপদ। ওই বিপদের দায়ভার কি বাংলাদেশ সরকার নিতে পারবে না? না, মাদার ভেসেল থেকে হয়তো বা 2টা 3টা ফিডার ভেসেল হয়তো এগুলো আসতেছে। তাহলে এটা আবার এই ফিডার ভেসেলের ভিতরেও স্যার অনেকগুলো আছে, মাঝারি আছে, বড় আছে, মানে বিগার আছে। মানে এটার ভিতরে আছে, যেমন যেগুলো ক্যালকাটা, তারপর আপনার ওই যে মুন্দ্রা তুন্দ্রা দিয়ে আসে, এখানে আমাদের ক্যালকাটা হালদিয়া হয়ে আসে, এগুলো খুব ছোট ভেসেল আসে আর কি। আর যেগুলো ধরুন সিঙ্গাপুর থেকে আসে, কিংবা মালয়েশিয়া থেকে আসে, কিংবা কলম্বো থেকে আসে, সেক্ষেত্রে স্যার ওগুলো টিউজ, এটা কোম্পানি ভেদে স্যার এগুলো। কারণ এখানে স্যার আপনি জানেন ভালো মতে যে এখানে ফিডার ভেসেল, কেউ চার্টার্ড ফিডার ভেসেল আছে, তারপর কারো ওন ফিডার ভেসেল আছে। তো এভাবে স্যার ওই যে বিভিন্ন ক্ষেত্রে স্যার এটা এক একটা ফিডার ভেসেলের ধারণ ক্ষমতা স্যার এক এক রকম হয়। তবে কোনোটার 2200 টিউজ হয়, কোনোটার আপনার হয়তো বা 1800 টিউজ হয়, আবার কোনোটার হয়তো বা স্যার মাত্র ধরেন 1200 1300 টিউজ নিয়ে ছোটখাটো আসে, ওরা আবার চলে যায় স্যার। এটা স্যার ডিপেন্ড করে স্যার কে চার্ট আউট করতেছে, ঠিক কতটুকু ভলিউমে। কারণ সব কান্ট্রিতে তো স্যার সেম পরিমাণ স্যার আমাদের ইম্পোর্টটা নেই স্যার। যেমন আমাদের যেমন ধরেন এই ক্যালকাটা হালদিয়া হলে ওখানে এত বড় ভেসেল হলে স্যার এটা আবার ওই রাউন্ড আপ হয় স্যার, যে ওইখান থেকে ক্যালকাটা থেকে, মানে ওই যে আপনি তো জানেন যে স্যার এটা যে একটা যে মানে কি বলবো আপনাকে, রুট আছে, ভেসেলের রুট আছে একটা, ও রুট হয়ে। তা ম্যাক্সিমাম আমাদের গুলো যেমন আসতো, আমরা বেশিরভাগ সিঙ্গাপুর থেকে আনতাম, মালয়েশিয়া থেকে আনতাম, কলম্বো থেকে আনতাম, মানে জাহাজগুলো আমাদের সাথে। তো এইভাবে স্যার আসলে ডিপেন্ড আছে, মানে আমি একটা এক্স্যাক্টলি এভাবে বলতে পারবো না যে 1700 টিউজ, কোনটা 2200 টিউজ, কোনটা 2700 টিউজ,
কোনোটা আবার হয়তো 1200 টিউজ। তো এটা ডিপেন্ড করে আসলে জাহাজটা কে আনছে, কতটুকু কোন এরিয়া থেকে আনতেছে। হ্যাঁ, ওইভাবে হচ্ছে আর কি। আমি কি স্যার ক্লিয়ার করতে পারিনি মনে হয় স্যার। হ্যালো। একটা মাদার ভেসেলের ক্যাপাসিটি 35,000 কন্টেনারও হয়ে থাকে। হ্যাঁ, ওটা টিউজকে আপনি যখন ওটা স্যার, ওগুলো তো স্যার অনেক বিশাল। আপনি যে 35,000 কন্টেনারের কথা বলতেছেন, 35,000 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাকি নাকি 3500 টিউজের কথা বলছেন? 3500 টিউজের না, 35,000 কন্টেনারের কথা বললাম। 35,000 কন্টেনার স্যার, ওইটার ব্যাপারে স্যার আমার 35,000 মানে কন্টেনার নিয়ে লোড আমার এই মুহূর্তে স্যার জানা নেই। মাদারে মানে আমি যেহেতু মাদার নিয়ে আমার হয় না, আমি জানা নেই। তবে ফিডার নিয়ে হয়তো কিছু বলতে পারবো। মাদার তো স্যার ওখান থেকে থাকতে পারে স্যার, আমার জানার বাইরে। চার্টার্ড ফিডার গুলোতে তো বেশিরভাগ ক্ষেত্রেই যেমন ধরেন গ্রেইনস ফুড যেগুলো সেগুলো শিপমেন্ট, তাই না? গ্রেনস বলতে স্যার? মানে হচ্ছে যেমন ধরেন মসুর ডাল, কেউ তো আর 1 কন্টেনার আনবে না। না, ওগুলো তো বাল্কে স্যার, ওগুলো তো বাল্ক আর কি। আমি আপনি যেগুলো সেটাই বলতেছেন বলছি। ওগুলো বাল্ক। হ্যাঁ, ওগুলো তো স্যার টনের উপর হবে স্যার। যেমন 35,000 টন নিয়ে আসছে, ওটা হতে পারে স্যার। আপনি যেটা বলেন স্যার, ওটা 35,000 টন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি। আচ্ছা, আমরা আমাদের আলোচনায় চলে আসছি। সেটা হচ্ছে, তাহলে আমরা কস্ট ক্যালকুলেশন যেভাবে করব সেই জিনিসটা হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেট ইম্পোর্ট কস্ট ক্যালকুলেশন, ইম্পোর্টের ক্ষেত্রে এই ধরনের ঝামেলাগুলোর মুখোমুখি আপনারা হবেন, এবং এটা খুবই সত্য কথা। আবার আরেকটা বিষয় হচ্ছে যে, ধরেন রিনাউন্ড ব্র্যান্ড আর হচ্ছে জেনারেল ব্র্যান্ড। ধরুন এই জুতোগুলো রিনাউন্ড ব্র্যান্ডের জন্য $5 অ্যাসেসমেন্ট হবে, আর জেনারেল ব্র্যান্ডের জন্য $3 অ্যাসেসমেন্ট হবে। তো কিছু কিছু বিজনেসম্যান করে কি, ওই যে, যেমন ধরেন এই প্রোডাক্টগুলো কি, যেমন ধরেন রিনাউন্ড ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর মধ্যে ফর এক্সাম্পল লাকোস্টি, পুমা, অ্যাডিডাস, নাইকি, এই জাতীয়, রিবক, ক্লার্ক, এগুলো 150 জোড়া। এটা ঠিকই নিয়ে আসছে, কিন্তু জুতোর যে মাঝখানে যে নামটা আছে, ওই নামটা সে বাংলাদেশে সেটা ভিন্নভাবে নিয়ে আসতেছে, সেটা হয়তো সে এয়ারে নিয়ে আসতেছে। আর বাকি যে স্যার, জিনিসগুলো আমার সেগুলো, কোশ্চেন আছে স্যার একটা। হ্যাঁ, বলেন। স্যার, আপনি যে বলেন রিনাউন্ড ব্র্যান্ড, এখন ধরেন এডিডাস, নাইকি, এগুলো কি অরিজিনাল পেয়ারটাই আসবে, না ওই নামধারী যে ব্র্যান্ড বা ওই নামে কপি যেগুলো আনা হবে সেগুলোর উপর ট্যাক্স আনা হবে ওইটা? এটা হচ্ছে আপনার, এটা নির্ভর করবে আবার দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে এশিয়া অরিজিন, আর একটা হচ্ছে ইউরোপ অরিজিন। এটা আমি আপনাদেরকে দেখাই। এশিয়া অরিজিন আর একটা হচ্ছে ইউরোপ অরিজিন। সেটা দেখতে চাইলে আমি আপনাদেরকে এখনই সেই জিনিসটা আমি এখনই দেখাচ্ছি। সেটা একেবারে হাতে কলমে দেখ। সরি, এই জিনিসটা আমি পাচ্ছি না। আচ্ছা, এটা এটা আমার কাছে এই জিনিসটা ছিল। হ্যাঁ, এটা এই প্রশ্নটা যিনি করেছিলেন, কি যেন নাম? স্যার, আমি সহজে পাবো। হ্যাঁ, জনাব সজীব। হ্যাঁ, জনাব সজীব, আপনি যেটা বলেছিলেন সেটা ধরুন এটা কপি প্রোডাক্টই, কিন্তু কপি প্রোডাক্ট হলেও সেটা এশিয়া অরিজিন কি নাকি সেটা ইউরোপ অরিজিন, এইটার একটা এসআরও আছে। কিন্তু এই এসআরওটা আবার মেনটেন কাস্টমস কর্তৃপক্ষে, তাদের কাছে সেটা ডাটাবেজ আছে, এবং সেই ডাটাবেজে এইটার অ্যাক্সেসটা কাস্টমস এর কাছ থেকে এই ইনফরমেশনটা নিতে পারবে সিএনএফ এজেন্ট। এই কারণেই আমি বারবার একটা কথাই বলতেছি, সেই কথাটা হচ্ছে যে, যে সকল সিএনএফ এজেন্ট যে সকল পণ্যগুলো নিয়ে
অভিজ্ঞ এবং সেই সকল প্রোডাক্টগুলোই সে রেগুলার বেসিস পণ্য খালাস করে আসতেছেন, সেই সকল সিএনএফ এজেন্টের কাছে ওই সকল প্রোডাক্টগুলো নিয়ে আপনারা পণ্য খালাস করার জন্য দায়িত্বভার অর্পণ করবেন। আমি পাশাপাশি এটাও বলে দিলাম, সিএনএফ এজেন্ট মানে হচ্ছে সকল পণ্যের পণ্য খালাস করার এখতিয়ার, লাইসেন্স তার আছে। কিন্তু যদি টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স এর সিএনএফ এজেন্ট আপনি তাকে দেন ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট গুলো পণ্য খালাস করার জন্য, আমি বলছি না সে সেটা পারবে না, কিন্তু সে সেটা পারবে। বাট সে সেটা পারার সময়ে আপনার লাভের গুড় যাতে পিঁপড়া না খেয়ে ফেলে, যাতে আপনার অন্তত 2 পয়সা লাভ হয় এবং সেই প্রোডাক্ট। জনাব মোর্শেদ আলী ভাই, আপনার ভিডিওটা অফ করে দেন প্লিজ। জনাব মোর্শেদ আলী। জি, আমি একটুখানি 2-3 মিনিটের একটা ব্রেক নিতে চাই আপনাদের এইখান দিয়ে। আপনারা একটু কথা বলেন, আপনারা মেহেরবানি করে আপনাদের প্রশ্ন করতে থাকেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, আমাদের মাঝে কেউ কি ডোর টু ডোর সার্ভিস দেন, এমন কেউ আছেন? জি ভাই আছে। কোন জায়গার ডোর টু ডোর সার্ভিস চাচ্ছেন আপনি? আমি তো ভাই গাইবান্ধা থেকে বলছি, আমি চায়না থেকে আনবো আর কি। জি, আমরা চায়না থেকে ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি। ভাই আপনার নাম ট্রাস্ট সেলার, আপনার নামটা একটু। না না, আমার নাম রাকিবুজ্জামান। নাম গতকালকে চেঞ্জ করছি। আবার তুমি তোমার মতো করে পাঠাই দাও, আমি আমার মতো করে ইয়ে করে নিব, ঠিক আছে? অসুবিধা নেই। ওর যে দিন কাটা টাটা আছে কেটে করবো। ও 20 তারিখে আসুন। ভাই কই গেলেন? অসুবিধা নেই। রাকিবুজ্জামান ভাই কই গেলেন? ভাই এই যে নাম চেঞ্জ করছি। জি ভাই, আপনি মানে ডোর টু ডোর সার্ভিস দেন? জি, ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু দিতেন। কন্ট্যাক্ট নাম্বারটা ওই যে গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই যে পার্সোনাল গ্রুপ আছে, ওখানে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ ভাইয়া আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়েন ভাইয়া, আমাকেও লাগবে ভাইয়া। আমারও কিছু প্রোডাক্ট আসবে, একটু যদি হেল্প করতে পারতেন। ইনশাআল্লাহ আমি এই যে ভাইয়া গ্রুপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কষ্ট করে ভালো আছেন? ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমাদের এখানে চায়না থাকেন মেবি এক ভাই, উনি কি আছেন? জি সজীব ভাই, সৈকত ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম্বার নিলেন, পরে তো আর নক দিলেন না। ভাই ওই যে বাজারে একটা ক্লাস আমার গ্যাপ গেছে, বুঝতে পারছেন? ভাই আপনার এটা ডিপেন্ড করে ভাই, আপনি টাকাটা কিভাবে সজীব ভাই আপনি একটু ইয়ে দিয়ে টেক্সট দিয়েন। কোর্ট থেকে নিতে হতো। আমি তো আজকে এখন আপনাকে যেটা নক হচ্ছে, করবো ভাই। এটা কোর্ট থেকে নিতে হয় না, কাস্টমস থেকে নিতে হয়। কাস্টমসের ব্যাপারটা তো আপনি বুঝেন। এই হয়তো টাকা দিয়ে 2 দিনে কাজ করে, কেউ হয়তো টাকা দিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগিয়ে দেয়। এই সময়টা আসলে ডিপেন্ড করতেছে কাস্টমস থেকে কে কত দ্রুত ওই কাজটা বের করতে পারতেছে। তো আগে যেরকম একটা খরচ ছিল না, এখন প্রায়, এখন আমি যতটুকু জানি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত এখন, মানে এটা আমরা যখন করেছিলাম তখন আর কি। আর এখানে আপনি ওই যে এমআরও কোড নিতে হলে আপনার ডকুমেন্ট বলতে আপনার লাইসেন্সের এগেইনস্ট নেবেন, তো ওই যে নতুন যে এটা আসবে ওখানে, ওটা যদি বাংলাদেশে যদি আবার যদি এসে থাকে, আপনি ধরেন ওই লাইনটা অন্য কোনো একটা এমআরও চালাইছে, তাহলে তার থেকে নো অবজেকশন লাগবে। এখানে আরো ব্যাপার আছে, হ্যাঁ, মানে ডকুমেন্ট এটা ডিপেন্ড করে যে ওই ক্যারিয়ারটা যদি ওই এনবিসিসিটা যদি বাংলাদেশে যদি প্রথম হয়, তাহলে আপনার তো ঝামেলা নেই। কিন্তু এরকম যদি হয় যে ওই ক্যারিয়ারটা অন্য কোনো লাইন থেকে আপনি নিয়ে আসতেছেন, তাহলে সেই নো অবজেকশন একটা ইস্যু আছে। তো আসলে এটা দেখলে আসলে বোঝা যাবে যে কি ডকুমেন্ট লাগতে পারে আর কি। কত আরো ডিটেইলস দিয়ে আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে, আমি আসলে আপনাকে বলবো বলে আসলে হচ্ছে এই যে আমি আমরা খাই আমার এক
মানে পার্টনার সহ, পার্টনার বলতে আমার ওই পার্টনার সহ আমি একটু আপনার নিচে একটু অফিসে একটু বসতে চাইছিলাম, যদি আপনি অ্যালাউ করেন। কারণ হচ্ছে এটা আমার বাসায় এখানে তো আসলে কোনো ভেরিয়েন্স নাই, তো সকালবেলা কাজ মানে ও যদি আসে ওকে তো মশলা কি সকাল বেশি দিচ্ছে ভাই মনে হচ্ছে আপনার কাছে? মশলা মনে হয় না এখানে। তখন হয়তো এই জায়গাতে কিছু তো বন্ধ নাই ওপেন হয়ে যাবে, ওরা কাজ করতে পারে না। তো যেহেতু সে আসবে আর আমাদের এখানে কেমন কি? আপনি যদি বলেন তাহলে আমি একটু নিচে বসে ওই সেটা আমরা করবো আর কি। সবজি সৈকত ভাই, হ্যাঁ সজীব ভাই। ভাই একটু গ্রুপে একটু আসেন, একটু নক দেন, দাও আপনার নাম্বারটা দেন একটু। আচ্ছা হ্যাঁ কেন? না, না। লেবু দেয়নি। জি, ওয়েলকাম ব্যাক সবাইকে। আমি আপনাদের থেকে প্রশ্ন চাচ্ছিলাম, আমি আপনাদের ভেতর থেকে প্রশ্ন করবেন please। মেহেরবানি করে প্রশ্ন করবেন। তাহলে আমরা একটা জায়গায় সেটা হচ্ছে যে আমরা কস্ট ক্যালকুলেশনের সময় প্রথমেই আমরা খেয়াল রাখবো প্র্যাকটিস টেস্ট 1। প্র্যাকটিস আমরা 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 প্লিজ কথা বলবো না, হ্যাঁ? জি, সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার। জি, জি স্যার। হ্যাঁ, এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কমিউনিকেশন স্কিলটা বাড়াবো। মানে হচ্ছে কমিউনিকেশন স্কিল বলতে আমি মিন করছি কমিউনিকেশনটা বাড়াবো মূলত। তো কমিউনিকেশনটা কাদের সাথে কি বাড়াবো? যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে বিক্রি করতে পারবো এবং ভালো প্রাইসে, সেক্ষেত্রে ইম্পোর্টে। আর যে সকল প্রোডাক্টগুলো নিজেদের ফ্যাক্টরি না থাকলেও একজন মিডিয়া ম্যান হিসেবে, ট্রেডার হিসেবে আমরা কাজ করতে পারবো এবং আমরা সেই প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতে পারবো। বাংলাদেশে এক্সপোর্ট করার লাইসেন্স মাত্র 10,000 টাকা। তো আপনি বহির্বিশ্বে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, বুস্টিং এর মাধ্যমে, কিংবা একটা ওয়েবসাইট আপনি মেনটেন করে সেই ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইট গুলোর মধ্যে আপনার অসংখ্য প্রোডাক্ট থাকতে পারে। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই, সেটা হচ্ছে ধরুন এসকেবি, এসকেবি কুকওয়্যার, এসকেবি এসকেবি কুকওয়্যার। কিভাবে ব্যাপার কি? এসকেবি কুকওয়্যার ঘটনা কি? ওয়েবসাইট তাদের দেওয়া হচ্ছে। এসকেবি কুকওয়্যার তাদের ওয়েবসাইট কি মেনটেন করতেছে না? এসকেবি
আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যদি এক্সপোর্টের কোনো বিজনেস করতে হয় আপনাকে, এই কোর্সের মাধ্যমে যে তথ্যটা আপনি পাবেন সেটা একটু লক্ষ্য করেন। প্রোডাক্ট আপনার নিজের নয়, আরএফএল এর প্রোডাক্ট সেটাও আপনার নিজের নয়। সেটা কার? সেটা আরএফএল কোম্পানি। এসকেএফ এর প্রোডাক্ট সেটা তাদের এই কোম্পানি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, কথাগুলো কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি জি। জি স্যার। হ্যাঁ, এখন দেখুন এই প্রোডাক্টগুলো, এইগুলোর মধ্যে তারা অত্যন্ত উন্নত মানের 304 গ্রেডের স্টেইনলেস স্টিল দিয়ে অনেক ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে। আচ্ছা, সেই প্রোডাক্টগুলোর মধ্যে রাইস কুকার, প্রেসার কুকার, এরকম অনেক কিছু আছে। এই প্রোডাক্টগুলো নিয়ে এই এই ধরনের একটা আপনারা কি করবেন, পিডিএফ করবেন। ধরেন কোন কোম্পানির পিডিএফ আছে সেটাও নিবেন, কিংবা কোনো কোম্পানির পিডিএফ নাই কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে সেগুলো এক্সপোর্ট করা যায় এবং সেগুলোর বেশ ভালো ডিমান্ড আছে, সেই পিডিএফ ক্যাটালগ গুলো নিয়ে ইন্টারন্যাশনালি মার্কেটিং করা শুরু করতে পারি আমরা। যেমন ধরুন এই প্রোডাক্টটা। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা জিনিস একটু নিব, সেটা হচ্ছে যে আচ্ছা, এইখানে একটা প্রাইস লিস্টটা কামাল ভাই আমাকে পাঠিয়েছিলেন। এইটা আবার হচ্ছে যে এইখানে ইউকে তে আমি এটা প্ল্যান করতেছি আর কি, এটা একটু কথাবার্তা চলতেছে আমাদের। এইটা, জি, দয়া করে একটু আমাকে রেসপন্ড করবেন কারা কারা শুনতেছেন একটু প্লিজ। না হয় আমি তো, জি স্যার, আমার শুনতে কাছে মনে হয়, শুনতেছি স্যার। জি, শোনা যাচ্ছে স্যার। শুনতেছি। জি স্যার, শুনতে পাচ্ছি। পাচ্ছি স্যার। আচ্ছা ধন্যবাদ। এইটা প্রোডাক্ট এগুলোর হচ্ছে সাইজ 16 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 22 থেকে 26 পর্যন্ত। আচ্ছা, এই ধরনের প্রোডাক্টগুলো, এগুলো এগুলো এতটাই ধরেন মানে হচ্ছে বাংলাদেশের যে গ্রেড আর হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য যে গ্রেড কিংবা প্রাইস, এগুলো সমান নয় কখনো। আমি আপনাদের এই জিনিসটা একটু দেখাচ্ছি। ধরেন এইটা হচ্ছে সাইজ অনুযায়ী হচ্ছে যে টাকার অঙ্কটা এখানে লেখা আছে, এটা প্রাইস। এখন ইন্টারন্যাশনালি যখন আপনি কোনো কিছু মার্কেটিং করবেন তখন তাদের রিকোয়ারমেন্ট বুঝতে হলে আপনাকে সর্বপ্রথম তাদের সাথে যোগাযোগ মেনটেন করতে হবে। এগুলো সবই হচ্ছে 304 গ্রেডের প্রোডাক্ট। এগুলো ডেট এক্সপায়ারি নাই, এগুলো পচা নয়, এগুলো গলবে না। এগুলো এমন ধরনের প্রোডাক্ট যেই প্রোডাক্টগুলো আপনার হচ্ছে যে সারা বছর ব্যাপী পৃথিবীর সব জায়গাতে আপনি রিস্ক নাই। টোটাল সোজা সোজা কথাই হচ্ছে এটা। এবার আসেন, আচ্ছা এই যেমন ধরেন এই সেট, এগুলোর 304 গ্রেডের। আমি এসকেএফ এর কথা এই জন্য বলছি, এদের এই কোম্পানির প্রোডাক্টগুলো বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল না সব জায়গায়, এবং এদের কোয়ালিটি হচ্ছে তারা পিওর গ্রেড। অর্থাৎ তাদের ফ্যাক্টরি গাজীপুরে, এবং বিশাল ফ্যাক্টরি। জেনারেল ম্যানেজার কামাল ভাই আমার সাথে খুবই ভালো রিলেশন, এবং অত্যন্ত একটা রেসপেক্টেবল রিলেশন সব সময় মেনটেন হচ্ছে আমাদের, এবং অনেক দিনের সম্পর্ক। শুধু আমি যে বিজনেস করবো কামাল ভাইয়ের সাথে আপনি পারবেন না বিষয়টা তা নয়, আপনারা নিজেদেরকেও বলতেছি, যদি আপনারা চান আমি বলে দিব। ইন্টারন্যাশনালি মার্কেটিং, নিজের একটা একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে তার আপনি এক্সপোর্ট করতে, সেটা নিজের লাইসেন্সে করতে পারবেন। নট নেসেসারি এসকেএফ এর লাইসেন্সে আপনাকে পেমেন্ট আনতে হবে, বিষয়টা তা নয়। এই জন্যই আমি বলছিলাম, এটা তো জাস্ট ফর এক্সাম্পল একটা কোম্পানির কথা বললাম। এরকম অসংখ্য কোম্পানি আছে যারা ইন্টারন্যাশনালি মার্কেটিং করার মতো যথেষ্ট পরিমাণ তাদের সেই ম্যান পাওয়ার নাই, কিংবা থাকলেও তারা লোকালি ডিপ্লয় করে রাখছে তাদেরকে, কিংবা লোকালি তারা 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 অ্যাসাইন, ইন্টারন্যাশনালি হয়তো অ্যাসাইন। ইন্টারন্যাশনালি অ্যাসাইন না হওয়ার কারণ আছে, অনেকের ক্ষেত্রে ইংরেজির একটা জড়তা আছে, অথচ এখানে ইংরেজি খুব বেশি কোনো একটা বড় ধরনের মানে বিষয়ও না। মানে আপনি কোন রকম, আমি তো শুরুতেই বললাম যে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হলে যে আপনাকে আইএলস 7 পাইতে হবে বিষয়টা তা নয়। আপনি ওইদিকে যাবেনই না। ইংরেজি আপনি জানেন, হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ দিস, তারপরে হচ্ছে হোয়াট ডু ইউ ডু, আমি এইটা এইটা করি, আমি আপনার এইটুকু জানলেই হবে।
ইংরেজিটাকে আপনাকে শিল্পের পর্যায়ে নিতে হবে না ইন্টারন্যাশনাল ট্রেড করার জন্য। তবে হ্যাঁ, যখন আপনারা হচ্ছে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সাথে সেটিংস হবে, সেখানে স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশনের প্রয়োজন আছে। বাট এর অর্থ এই নয়, স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন না হলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আপনার কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো নেবে না, এর অর্থ এই নয়। আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, ডেফিনেটলি আপনি ইংরেজি না জানলেও আপনার ওখান থেকে ওরা খুঁজে বের করে নিয়ে আসবে। আপনাকে জানতে হবে যে আমার কাছে এই প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্টগুলো তোমাকে এক্সপোর্ট করতে পারি। আমার কথা কি জনাব, আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি এবং শুনে বুঝতে কি পারতেছেন? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি। রাইট। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। এইটা একটু লক্ষ্য রাখবেন, মেহেরবানি করে এইটা লক্ষ্য রাখবেন। কোনটা? যে কথাটা বললাম আমি, যে এখানে ইংরেজিটা ডাজন্ট ম্যাটার, এটা একটা লেস ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, এটা একটা লেস ইম্পর্টেন্ট ব্যাপার। তো হ্যাঁ, স্যার জান। স্যার জি জনাব ওমর ফারুক। স্যার এই যে ট্রেডার হিসাবে বা মিডলম্যান হিসাবে বিজনেস করা এক্সপোর্টের ক্ষেত্রে ওইটা যদি একটু স্যার ডিটেলস বলতেন, প্রসেসটা বা কিভাবে করা যায়, কিভাবে এক্সপোর্ট কোম্পানি ইম্পোর্ট কোম্পানির মধ্যে যোগাযোগ করে দেওয়া যায়, বা আমি কি বলবো কিনা আমি ট্রেডার বা এটা আমার কোম্পানি, এরকম স্যার। আপনি আপনি বলবেন, সরাসরি বলবেন যে এই প্রোডাক্টগুলো আমি রিপ্রেজেন্ট করি, আমি ট্রেড করি পৃথিবীর বিভিন্ন দেশে, এই প্রোডাক্টগুলো, এইটা কোন কোম্পানির কোন ব্র্যান্ডের। আপনি যদি চান যে আপনার নাম ওমর ফারুক ব্র্যান্ড, তারপরে হচ্ছে ওমর ফারুক ব্র্যান্ড নামেই আপনি আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে এখন কে, এসকেএফ। এসকেএফ কে বলবেন যে ভাই আমি ইংল্যান্ডে এই প্রোডাক্টটা পাঠাবো বা পৃথিবীর অমুক দেশে এই প্রোডাক্টটা পাঠাবো, ব্র্যান্ড হবে আমার নামে, আমি আপনার কাছ থেকে কিনে নিব। আপনি লোকালি কিনে নিয়ে শিপমেন্ট করে ওদের ফ্যাক্টরি থেকে আপনার যেদিন আপনার শিপমেন্ট হবে, যে প্যাকেট হবে কিংবা কন্টেইনারাইজেশন হবে, কন্টেইনারাইজ হলে তো বিশাল বড় ধরনের, এক কন্টেইনার 20 ফিটের যদি হইলো তাহলে একটা ভালো প্রফিটের বিজনেসই হয়। আপনি তাদেরকে লোকালি পেমেন্ট করবেন নাকি আপনার আসলে পেমেন্ট করবেন, তাকে একটা পেমেন্ট, অনেক সময় হাফ পেমেন্ট দিয়েও এরকম প্রোডাক্ট নেওয়া যায়, বাট সেটা শুরুতে কোনো কোম্পানি আপনার সাথে রাজি হবে না। এখন স্যার আসেন, এক্ষেত্রে স্যার আমার, জি স্যার। জি যেটা বলতে চাচ্ছিলেন আপনি। স্যার তাহলে তো স্যার আমার আবার লাইসেন্স লাগবে স্যার, ওই কোম্পানির এক্সপোর্ট মানে এই প্রোডাক্টের যে লাইসেন্স, ম্যানুফ্যাকচারিং যে লাইসেন্স, ওইটা তো লাগবে স্যার। না, ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আপনার এই সকল প্রোডাক্টগুলো এক্সপোর্ট করার ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স জরুরি নয়। ম্যানুফ্যাকচারিং লাইসেন্স জরুরি সেই সকল প্রোডাক্টের ক্ষেত্রে, যেই সকল প্রোডাক্টে আপনি গভর্নমেন্টের কাছ থেকে ইনসেনটিভ দাবি করবেন, ক্যাশ ইনসেনটিভ। আপনি যদি কমার্শিয়াল এক্সপোর্ট করে থাকেন, ক্যাশ ইনসেনটিভের প্রশ্ন এখানে আসবে না ভাই, কথা সোজা। মানে আলোচনা আপনারা প্রশ্ন না করলে কিন্তু আলোচনার গভীরতা বাড়বে না। এই জন্য আপনাদের পূর্ণ মনোযোগের প্রয়োজন আছে। আমি যেহেতু এটা লাস্ট ব্যাচ নিচ্ছি বাংলাদেশে, আমার আর কোথাও ক্লাস নেওয়ার ইচ্ছা নাই। নিলেও আমি ইংল্যান্ডে, লন্ডনে এইগুলোর ক্লাস, এই সকল নিয়ে এই কাজগুলো করব। স্যার আপনি জি। এটা বারবার বলে তো আমাদেরকে তো মানে আমি এক্সট্রিমলি সরি। আপনাদের ব্যাচটা খুব সুন্দরভাবে শেষ হবে। না ইনশাল্লাহ আমরা চাচ্ছি। তাইলে স্যার একটা কাজ করেন, এখানে আমরা যারা আছি, যেহেতু আমরা লাকি এবং আনলাকি বোথ অফ দিস, আপনি এখানে তো যেমন আরো অনেক কিছু চাওয়ার আছে। যেমন ধরুন আমরা এক্সপোর্ট ইম্পোর্টটা যদি করি, এক্সপোর্ট হলে আমরা অ্যাজ এ এক্সপোর্টার, আমি একটু কথা কব, আমরা এক্সপোর্টার যদি হয়ে থাকি তাহলে আমরা এক্সপোর্টারদের সাথে মানে আমরা কোন কোন জায়গা থেকে আমরা আমাদের ইম্পোর্টার গুলো খুঁজে পাবো, এবং এই যে এক্সপোর্টার হয়ে ওঠার যে একটা প্রক্রিয়া, এইটা বিষয়ে যদি হয় স্যার, আপনি যদি মনে করেন যে আমাদের আরো মানে কিছু এই মানে কোর্স কিংবা ট্রেনিং করার প্রয়োজন আছে, তাহলে স্যার ওটা আপনি একটা করে একটু আমাদের জানান, ওইটাও আপনি শেষ করে নেন একবার। তাইলে আমাদের যেন আর এদিক ওদিক, ধরুন আপনার থেকে একরকম দেখলাম, আবার আমাদেরকে যেন আবার আরেকজন ইনস্ট্রাক্টর কিংবা আবার যে ওখানে যে আমরা যে এরকমই পাবো, সেটা তো স্যার শিওর নাই। কারণ সবার ভালো লাগা এক জায়গায়, যে সবার ভালো লাগা আসবে এটাও কিন্তু ঠিক নেই। এখানে যেমন সবার ভালো লাগা বিষয়টা আছে এখানে এক জায়গায়, আরেক জায়গাতে সবাই একবার একজনকে পছন্দ করবে, এই জিনিসটা কিন্তু অনেক টাফ, যে সবার পছন্দের একটা মানুষ হওয়া। এটা আপনি নিজেও বুঝেন স্যার। তো হ্যাঁ আপনি যদি আরিফ আরো ভাই, কিছু যদি আপনাকে একটা নলেজ জিনিস দিতে বলি। চান, আপনি এটা যদি বলে দেন, তাহলে এই যে পারপেচুয়াল, এদের মাধ্যমে দরকার আপনার লাস্ট একটা লঞ্চ করে দেন, যেখানে আমরা আরো কিছু জানতে পারলাম এই কোর্স কমপ্লিট হওয়ার পরে। এটা তো জানবোই, এরপরেও যদি মনে করেন যে আমাদের অনেকের তো মানে কি বলবো, মানে উইক কিংবা অনেক জানা নলেজের অনেকগুলো আমাদের মানে নলেজ অনেক রকম কম আছে অনেক দিকে, এক একজন যেমন এখানে কিছু ইম্পোর্টার আছে,
কিছু শিপিং এর লোক আছে, কিছু অথবা ডোর টু ডোর কাজ করতেছে শুনলাম। এভাবে করে নতুন যারা আবার আসতেছে, তার এক একজনের প্রবলেমটা কিন্তু স্যার মানে এক এক রকম। তো এক এক রকম, এক একজনের এক প্রোডাক্টও কিন্তু এক সবার এক রকম, প্রবলেম এক কিন্তু একজনের জি জি রিসার্চও এক এক রকম। সবার ডিমান্ডটাও একই না, আবার সবার মানে জানার বিষয়টাও কিন্তু সেম স্ট্যান্ডার্ডে নয় স্যার। হুম। তো এই বিষয়গুলো স্যার আপনি তো ধরতে পারছেন, আপনার স্টুডেন্ট এখানে আছে, আপনার অনেকগুলো ক্লাস, তো এরকম যদি কোনো কোর্স আপনি যদি মনে করেন যে এটা আমাদের জন্য সহায়ক হবে, আমরা তো বুঝতে পারতেছি না, যে এটা যদি করে রাখেন ভবিষ্যতে এটা আপনি যেদিন আপনি এক্সপোর্টার কিংবা ইম্পোর্টার হন, এই কোর্সটা আপনার জন্য দরকার আছে, তাহলে আপনি ওরকম একটা যদি স্যার ডিজাইন করেন আমাদের জন্য, যেহেতু আপনার নেবেন না বলে আপনি মানে মনোভূত করছেন, তাহলে না না, আমাদের আমি জন্য যারা যারা করতে চায় সবাইকে করতে হবে এরকম কথা নেই, আমি যখন আমাদের মধ্যে যারা এক্সটেন্ডেড যারা ইন্টারেস্টেড হয় আর কি, হ্যাঁ, ওই ভাইদেরকে নিয়ে আপনি যদি একটা কোর্স করেন তাহলে আমাদের জন্য ভালো হলো, আমাদের এদিক ওদিক আর ঘোরাঘুরি করতে হইলো না। কারণ আপনার এই কোর্স করতে যাই আমি স্যার 2টা কোর্স পোস্টপোন করে দিয়েছি, সত্যি কথা। একটা আমার, আমি একটু বলি, একটা আবার এখানে আবার অন্য কেউ কিছু মাইন্ড করবেন, একটা আমার স্যার ইংলিশ কোর্স চলছিল, আমি ওটা যেহেতু মনোযোগ দিতে পারছিলাম না, ওটা আমি পোস্টপোন করে দিয়েছি ওই যে কোরবানি ঈদ পর্যন্ত। আরেকটা স্যার আপনি জানবেন, সেটা এসসিএম, পিজিডি এসসিএম, ওই কোর্সটাতে আমি ভর্তি হইনি, যে আমি এতদিকে তো মাথা দিতে পারবো না, আমি ওটা তাহলে আবার জুন জুলাইয়ের পরে করবো আর কি, তো সেই জন্য বিসিসি, ওটাও পোস্টপোন করে দিয়েছি। ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। স্যার না, পিজিডি এসসিএম যেটা স্যার, ওটা বিএম থেকে স্যার আমি পিজিডি এইচআরএম করছিলাম, তো তো আমি এখন এসসিএমটা ওটা করতে গেলে নভেম্বর, তো আমি ঢাকাতে কয়েকটা ভালো ভালো অর্গানাইজেশন আছে যারা অনলাইনে ওই কোর্সটা করে আর কি স্যার, এর মধ্যে অনেক মেবি আছে। স্যার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্যার। হ্যাঁ জি জি, হ্যাঁ হ্যাঁ, সাপ্লাই আমি চেইন ম্যানেজমেন্ট, ইয়েস প্লিজ। সাপ্লাই চেইন আমি অলরেডি ম্যানেজমেন্ট। স্যার আমি করেছি স্যার সাপ্লাই চেইন পিজিডি স্যার। আপনি কোথায় করছেন ভাই? আমি একটা নতুন ইনস্টিটিউট থেকে করছি, কিন্তু আমাদের একটু ভালো কোথেকে? ছিল। আমারটা ছিল আইএসসিভি, এটা একটা নিউ ইনস্টিটিউট আর কি, একদম। ইউএসটিসি? না, নিউ নতুন একটা ইনস্টিটিউট আর কি। আচ্ছা আচ্ছা, নতুন নতুন। না, আমি তো বিএম হয়েছে নাম কি বাংলাদেশের। ভাই? বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আর কি, জি জি বিআইএম স্যার, টা। আমি স্যার বিএম থেকে, হ্যাঁ যেহেতু আমি চিটাং থাকি তো স্যার, তো এইটা একটা হচ্ছে হাইব্রিড কোর্সে স্যার, ওই একটা, আর একটা হচ্ছে রেগুলার। স্যার আমি বিএম থেকে স্যার পিজিডি ওই এইচআরএমটা করছিলাম 2013 সালে। তো আর এখন পিজিডি এসসিএমটা ওরা আনছে হাইব্রিড করে, কিন্তু ওদের কোর্সটা স্যার অনেক টাফ, মানে 1 বছর উইকলি 3 days এবং 2 দিন ম্যারাথন। তা আমার পক্ষে স্যার, যে এইজ আমার এখন, মানে এইজ না, মানে আমার এখন মানে অত স্যার এখানে দেওয়ার মানে সময় নেই, সেজন্য আমি ঢাকায় কয়েকটা আছে, যেমন বিএচআরএম, এবিসি, তারপরে আইআই ইন্ডাস্ট্রিয়াল, যে ট্রিপলি যেটা আছে ওটা, এভাবে কিছু মানে রিনাউন্ড কিছু আছে যারা আসলে লিড করতেছে মার্কেটে। তো আমি চিন্তা করার মধ্যে 6 মান্থস কারো 9 মাস এভাবে ক্রেডিট করে 27-23 দিচ্ছে আর কি। তা এইটা চাচ্ছি স্যার। যে আমি স্যার ওখানে অ্যাডমিশন হওয়ার আগে যদি স্যার আপনার এখানে আর কোর্স কিছু করে নিতে পারি, যেগুলো এগুলো শর্ট কোর্স, আমি চাচ্ছিলাম যে মানে আমি এবং আমরা আমাদের আরো যে ভাইরা আছে সবাই যদি একমত হয় আর কি, মানে এটা আমার নিজের একটা আপনার কাছে একটা রিকোয়েস্ট আর কি স্যার। আচ্ছা, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। আমি এক্সটেন্ডেড কোর্সের প্ল্যান এবং গুলো আমার তৈরি করে আমি ডিজাইনের মধ্যেই আসছি, বাট আমি আর কোনো প্রতিষ্ঠানের সাথে আমি এখন আর যাবো না সামনে। এখন ব্যাপার হচ্ছে আমি কি করি জানেন, আমি যথেষ্ট পরিমাণ ঘোরাঘুরি করি। কি জি স্যার। ঘোরাঘুরি করি? আমি একেবারে চষে বেড়াই। মানে হচ্ছে কোথায় হোলসেল মার্কেটের ইম্পোর্ট আছে, কোথায় হোলসেল মার্কেটের এক্সপোর্ট আছে, এবং সোর্স কোথায় আপনারা জানলে। আমি কিন্তু এখানে বসে বসে, এই যে বাসায় বসে কিংবা আমি অফিসিয়ালি আমি এই সকল বসে বসে শুধুমাত্র আপনার কোর্সের ধান্দা এই কাজগুলো করি না। আমি যেটা করি সেটা আপনাদেরকে দেখাই। কস্টকো, এটা একটা বিশাল ক্যাশ অ্যান্ড ক্যারি বলে, ইউকেতে এটাকে বলে ক্যাশ অ্যান্ড ক্যারি। মানে নাই এমন কিছু এখানে নাই। মানে আপনার হচ্ছে, এবং এইখান থেকে আপনার হচ্ছে যে হোলসেল, সব হোলসেল এখানে, এবং প্রাইস হচ্ছে এটা অলমোস্ট আপনার কি বলবো, মানে একেবারেই হচ্ছে একেবারে মানে কম। যেখান থেকে রিটেইলাররা নিয়ে ওই যে ছোট ছোট দোকানে বিক্রি করে বা বড় সুপার স্টোর যেগুলো আছে সেগুলোতে বিক্রি করে। এইখানে আপনার হচ্ছে নর্মাল এটা মেম্বারশিপ একটা ব্যাপার আছে। মেম্বারশিপ নিয়ে এই আমি একটা মেম্বারশিপ নিয়েছি 75 পাউন্ড দিয়ে বাৎসরিক। তো এইখান থেকে আপনার হচ্ছে যে প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আমি 75 পাউন্ড দিয়ে মেম্বারশিপ নেওয়ার অর্থ এই না যে আমি সবসময়, আমি শুধু দেখি
অ্যানালাইসিস করি, রিসার্চ করি যে এখানে কি কি প্রোডাক্ট বছরের কোন সময়টাতে এখানে বেশ ভালো মানে থাকে, মানে হচ্ছে প্রোডাক্টের সমাগম হয়, এবং কোন টাইমটাতে প্রাইসিংটা কেমন, এবং প্রাইসিংটা কেন ভ্যারি করে, কোন দেশ থেকে প্রোডাক্ট গুলো আসতেছে, কারা এগুলোর ভোক্তা, এই ধরনের বিষয়। যেমন ধরেন এখানে যারা রিটেইলারদের মধ্যে মানে মানে আপনার হচ্ছে সুপার স্টোর যেগুলো আছে আর কি বলা যায়, চেইন শপ যেগুলো, টেস্কো অনেকে শুনে থাকবেন, সেইন্সবেরি, তারপর হচ্ছে মরিসনস, আজডা, ওয়েট্রোস, তারপরে এই ধরনের প্রোডাক্ট, তারপর আইসল্যান্ড আছে, হ্যাঁ, বিএনএম আছে, লিডেল আছে, এগুলো হচ্ছে ইউনাইটেড কিংডমের একেবারে লিডিং মানে হচ্ছে স্টোর, চেইন স্টোর। তো এদেরও আবার অনেক ধরনের এদের সোর্স থাকে, তারাও অনেক সময় কস্টকো থেকে প্রোডাক্ট নেয়, আবার অনেক সময় স্ট্রেইট ওয়ে সরাসরি তারা নিজেরাও ডেলিভারি নেয়। এটা এখন বিষয়টা বুঝতে হবে এরা কোন প্যাটার্নের পারচেজ হ্যাবিট, মানে এদের কাছে কিন্তু বিক্রি করা যাবে। আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে চাইছিলাম ওই সময় সেটা হচ্ছে এই জিনিসগুলো। ইউনাইটেড কিংডমে টোটাল ইউকেতে বাংলাদেশি ইন্ডিয়ান রেস্টুরেন্ট মিলিয়ে 25,000-এর মতো হবে, কম বেশি 25 থেকে 30,000। এই যে এখন যেটা লাল চিহ্ন দিলাম, এইটা কি প্রোডাক্ট বলেন তো? খাবার আপনারা গরম রাখার বলেন। প্রোডাক্ট, বুফেতে বেশিরভাগ ইউজ হয় ফুড খাবার গরম রাখতে পারে, খাবার গরম। 70 আচ্ছা, এটার দাম বাংলাদেশের 9,059 টাকা, ধরেন এসকেবি থেকে 9,059 টাকা। এটা ইউকেতে প্রাইস কত বলেন তো? এইটা 54 পাউন্ড বাংলা টাকায় আপনি কিনলেন। ইউকেতে এইটার স্ট্যান্ডার্ড ভ্যালু কখনোই আপনি 100 পাউন্ডের নিচে এটা পাবেন না, আপনাকে এটা বলে দিলাম। আমি জহিরুল ইসলাম বললাম 100 পাউন্ডের নিচে কোনো রিটেইলার আপনার কাছে বিক্রি করবে না। তো 25 থেকে 30,000 ইন্ডিয়ান এবং বাংলাদেশি রেস্টুরেন্ট যারা আছে তাদেরকে যদি আপনি টার্গেট করে 2-4টা টার্গেট করেন, 5-10টা টার্গেট করেন, তাদেরকে রেগুলারলি ইমেইল পাঠান যে আপনার এই ধরনের প্রোডাক্টগুলোর এই কোয়ালিটিতে আমরা বাংলাদেশ থেকে আপনাকে সাপ্লাই দিতে পারবো, তুমি হয়তো চায়না থেকে নাও বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে নাও, কিন্তু বাংলাদেশের এই স্যাম্পলটা আমি ভিডিও সহকারে হাইপার লিঙ্ক করে দিবেন। কিরকম? যেমন ধরেন আমি যখন কোনো পিডিএফ তৈরি করি, আমি সেখানে কি করি, করলে ওই ভিডিওটা ওপেন হয়ে যাবে। মেহেরবানি করে কথা বলবেন না প্লিজ। সাইড টক করলে আপনারা মিউট করে করবেন, নিজেরা কথা বলবেন, সাইড টক করবেন প্লিজ। সাইড টক করার জন্য কোনো সমস্যা নেই, আপনারা নিজেদের কথা নিজেরা বলবেন, কিন্তু একজনের জন্য অন্যদের যাতে অসুবিধা না হয় এটা একটু খেয়াল রাখবেন। জি, এটা একটু লক্ষ্য রাখেন। আচ্ছা, আজকে আমাদের কোথায় অনেককেই দেখতে পাচ্ছি না। যে কথাটা বলতে চাচ্ছিলাম এখানে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা, ধরেন এই প্রোডাক্টটা, তারপর হচ্ছে ট্রে, ফুড ট্রে, এইখানটার মধ্যে যেমন ধরেন আমরা বুফেতে এগুলো দেখে থাকি, তাই না? তো এই ধরনের প্রোডাক্টগুলো না, এগুলোর কোনো পচা গলা নাই, এক্সপায়ারি ডেট নাই। এসএস এর প্রোডাক্টের কোনো এক্সপায়ারি আছে নাকি, নতুন পুরাতন আছে নাকি? কিচ্ছু নাই। এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে সুবিধা এবং সেই লেভেলের সুবিধা। এখন এটা ম্যানুফ্যাকচার র ম্যাটেরিয়াল হচ্ছে মানে ইয়ের উপর, পারচেজের উপর দাম উঠানামার উপর হয়তো দাম খুব একটা বেশি একটা উঠানামা করবেন। তো আচ্ছা, এই ট্রলিটা, ফুড ট্রলি 1777 টাকা। এই ফুড ট্রলিটা আবার হচ্ছে 1869 টাকা। আচ্ছা, এইগুলো এসএস এর সবই, এবং এই কোয়ালিটি এসকেএফ এর ঢাকার বাইরে খুব একটা মনে হয় তাদের দোকান নাই এখন পর্যন্ত, এবং তাদের একেবারে ওই যে ইয়ের মতো করে তাদের প্রোডাক্ট গুলো, কিন্তু আমি এখন যে পিডিএফটা দেখাচ্ছি আপনাদেরকে এটা একদম ইন্টারনালি কামাল ভাই আমাকে দিয়েছেন। এটা আপনাদের ওদের ওয়েবসাইটে আমি এখন দেখতে পাচ্ছি না কি সমস্যা হইলো, এগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না। তো এই ধরনের প্রোডাক্টগুলো দেশের বাহিরে। আচ্ছা, এইখানে বেশ ভালো বিগ ভলিউমে এই ধরনের প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। ফর এক্সাম্পল, একদম কোয়ালিটি প্রোডাক্টগুলো যেগুলো শিয়ালকোট থেকে আসে পাকিস্তানের,
তারপরে হচ্ছে করাচি থেকে আসে এবং সে ওইটার কোয়ালিটি ভালো এসএস এর। ওয়ারাস চায়নার ডিজাইন সুন্দর কিন্তু কোয়ালিটি ভালো নাই। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি? জি স্যার, বস শুনতে জি পাচ্ছি। স্যার, জি স্যার। কোন প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট মানে আমি সব প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো যেগুলো পাকিস্তান থেকে আসে আর হচ্ছে বাংলাদেশের এই কোম্পানিটা এসকেএফ, যাদের কিন্তু মেইন বিজনেস উঠছেই কিন্তু বিজনেস হচ্ছে মানে বার্নার দিয়ে, চুলা দিয়ে। ওদের চুলা আছে, আবার চুলাগুলো কিন্তু ইউকে, এদের তৈরি করা চুলার যে ডিজাইন গুলো এগুলো ইউকে তে খাবে না, কারণ ইউকে তে এই চুলাগুলো চলে না। এই যে এগুলো এখন আমি যেগুলো দেখাচ্ছি স্ক্রিনে, এগুলো ইউকে তে চলবে না, কারণ ইউকের বার্নার যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা হাউসের মানে কাউন্সিলের একটা ডিজাইন আছে, ওই ডিজাইন অনুযায়ী হচ্ছে নিচে ইয়ে থাকে, হচ্ছে আপনার বড় ওভেন থাকে, বেকিং ওভেন। এই ওভেন আবার হচ্ছে ওই যে আম, আপনি দিলেন 1 মিনিট 2 মিনিট, ওইটা না। এই ওভেন হচ্ছে মানে হচ্ছে বেকিং ওভেন, সেখানে গ্রিল ওভেন, তারপরে হচ্ছে আপনার বেকারি আইটেম যেগুলো আছে ওগুলো, ওইটার উপরে 4টা বার্নার থাকে, ওগুলো বাই ডিফল্ট এগুলোর ইউকেতে। এই ওভেন গুলো আবার ইউকেতে এটা চলবে না। আচ্ছা, এইটা বাদ, ইউকের কথা বলতেছি না। এখন ধরেন ইউকের প্যাটার্ন আপনি চিন্তা করলেন, এগুলো প্রোডাক্ট কোথায় পাঠাবেন? পৃথিবীর অন্য কোনো দেশে, বা ইউকেও আপনি টার্গেট করতে পারেন, কিন্তু এই চুলাগুলো না, বা অন্য প্রোডাক্ট গুলো। আচ্ছা, এসএস এর ক্যাটেল, এটা মোস্ট কমন এবং একেবারে বিসমিল্লাহ শুরুই হয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে এই ক্যাটেল দিয়ে। এই ক্যাটেলটা এসএস এর ক্যাটেল মনে হয় 765 টাকা, 775 টাকা। এত কমে কিভাবে হয় সেটা আমি জানি না আসলে। এই ক্যাটেলটা, এটা এটা আসলে কোয়ালিটি কেমন হবে? আমার মনে হয় এসএস এরই ঠিক আছে, বাট এটা প্রোডাকশন কিভাবে করলো তারা, এটা ফিজিক্যালি প্রোডাক্ট গুলো দেখতে হবে এটা কেমন। এইখানে আর ওইটা চায়নাতে রাইস মনে হয় কুকার, 400তেও পাওয়া যায়। চায়নাতে এটা ডিপেন্ড করবে, ইউ মার্কেটে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করতে পারে, এটা হচ্ছে। আর এই ধরনের প্রোডাক্ট গুলো ধরেন কি মানে আমি আমার বিন্দু থেকে একটা এই ধরনের প্রোডাক্ট গুলো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপনাদের তাহলে ইউকে তে কি এই ধরনের প্রোডাক্ট গুলো নাই? অবশ্যই আছে। এটা হচ্ছে আজডা। আজডা, সরি আজডা না, এটা হচ্ছে আজডা গ্রোসারি, আজডা নয় এটা। আরেকটা স্টোর আছে। স্যার, জি বলুন প্লিজ। যে আপনি যেহেতু চায়না বিষয়ে অনেক এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে স্যার আমি জানতে চাই যে চায়নাতে বিশেষ করে কোন জায়গাতে আপনার প্লাস্টিক প্রোডাক্ট বা কসমেটিক্স অর্গানাইজার এগুলো হোলসেল বা ফ্যাক্টরি গুলো পাওয়া যায়? এটা কি ইউরোপ নাকি অন্য কোথাও? ইউটা হচ্ছে একদম বেস্ট। আপনি কোন প্রোডাক্টের কথা বলেন? কসমেটিক্স আর হচ্ছে কি? প্লাস্টিক। প্লাস্টিক কসমেটিক্স মানে অর্গানাইজার গুলো। কসমেটিক্স আপনার যেখানে সাজায় রাখানো যায় এই ধরনের বিভিন্ন অর্গানাইজার অর্গানাইজার পাওয়া যায়। ও অর্গানাইজার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি শেলফের কথা বলছেন কি? জি জি জি, শেলফ ও, আপনি আমাকে প্লাস্টিক আইটেম। এটা এই ধরনের শেলফ গুলোর কথা আমি জানি না, তবে প্রোডাক্ট গুলোর কথা আমি জানি। স্যার আপনাকে এই যে আমাদের গ্রুপের এখানে দিলে এখন কি দেখতে পাবেন আপনি? হ্যাঁ, আপনি দিলে আমি দেখতে পাবো, সমস্যা নেই। স্যার দিচ্ছেন। এই এখন যেটা দেখাচ্ছিলাম আপনি গ্রুপে দেন, আমি ইন দ্য মিন টাইম একটু একটু অন্যদের সবাইকে একটু বলি। জি জি স্যার। এইখানে হচ্ছে যে একটা কোম্পানি আছে আরগোস, এটা ইউকে। এটা আসলে বলার অর্থ হচ্ছে যে আমি আমার প্রেক্ষাপট, তো আমি এখন অবস্থান যেখানে করছি সেটার অবস্থান প্রেক্ষাপটটা দেখার। এখানে এইগুলো নিনজা, ব্রেভিল এবং রাসেল হবস, এই দুটো আমি নিজেই ইউজ করি। রাসেল হবস, কুকওয়ার্কস, দেখুন একটা হচ্ছে 38 পাউন্ড রাসেল হবস, কিন্তু এইটার কোয়ালিটি বাংলাদেশের চাইতে কম, বাংলাদেশের ওইটার চেয়ে কম। কোনটার চেয়ে কম? ওই যে এসকেএফে যেটার কথা বললাম সেটা। কিন্তু মার্কেটিং এর যে একটা ব্যাপার, সেই মার্কেটিং এর ব্যাপারেই হচ্ছে তারা মানে হচ্ছে এখনো পর্যন্ত সেভাবে ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের অবস্থান জানান দিতে পারতেছে না। ধরেন 38 পাউন্ডে কত টাকা? 38, 6270 টাকা। আচ্ছা চলেন আমরা ওখানে দেখে আসি তাদেরটা কত।
৬,২৭০ টাকা। জয়েন্ট বডি ফুল বডি 2.8 লিটার, ওইটাও 2.8 লিটারের মতোই 3,000 টাকা। অর্ধেক মানে ডাবলের চাইতে বেশি। এখন এসএস তাদের বডিটা হচ্ছে এসএস কোনটা, এই যে এসকেএফ এর তৈরি করা যেটা বাংলাদেশে। এখন এটা এই পার্থক্যটা কেন হয়েছে আপনারা কি এটা বলতে পারবেন? আপনাদের ধারণায় কি? কথা বলেন। এটা কি ফিনিশিং নাকি এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এই জন্য দাম বেশি, আর বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই জন্য বেশি? এখানে জিনিসটা কোথায় ছিল বলেন তো? স্যার, এক হচ্ছে ফিনিশিং আর আরেক হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর বাংলাদেশ হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মার্কেটিংটা ওইভাবে করতে পারে। উৎপাদন খরচটা বলা বেশি ওই দেশে। জি না স্যার, আপনারা তাহলে এবার লক্ষ্য করেন, আপনাদেরকে আমি উত্তরটা দিচ্ছি। উত্তরটা হচ্ছে উৎপাদন খরচের সাথে এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মেহেরবানি করে যাদের সাউন্ড নয়েজ আসতেছে ওইখান থেকে নয়েজটা একটু বন্ধ করুন। পার আওয়ার মিনিমাম ওয়েজেস, ইংল্যান্ডের পার আওয়ার মিনিমাম ওয়েজেস হচ্ছে 12 পাউন্ড, $12 না, 12 পাউন্ড। পাউন্ডের সাইনটা আমার এখানে নাই। 71 পার, এটা ন্যাশনাল মিনিমাম ওয়েজেস। আপনি সরকারি চাকরি করেন আর বেসরকারি চাকরি করেন, এটা হচ্ছে ন্যাশনাল পার আওয়ার মিনিমাম ওয়েজেস অফ ইউনাইটেড কিংডম, এই গত মাস থেকে। প্রশ্ন হচ্ছে এই রাইস কুকার উৎপাদন করতে গিয়ে একটা কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে একজন শ্রমিককে 1 ঘন্টায় 12 পাউন্ড 71 পয়সা দিতে হবে। তার মিনিমাম সে 8 ঘন্টা জব করবে ওখানে। তাহলে 8 ঘন্টা যদি চাকরি করে তাহলে 8 আওয়ার্স পূরণ 12.71 একেবারে মিনিমাম। এটা এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোর পেমেন্ট 20 পাউন্ডের নিচে হয় না কখন। আমি ধরে নিলাম 12 পাউন্ড। এখন আপনারা একটা জিনিস দেখেন যে 12.71 এ পূরণ 8 ঘন্টা যদি কাজ করে থাকে একটা মানুষ, তাহলে পার ডে তার ইনকাম হচ্ছে 101 পাউন্ড 68 পয়সা। তাহলে 101.68, 8 ঘন্টা যদি কাজ করে পূরণ ধরেন 165 টাকা পাউন্ডের রেট। টাকায় তার আসতেছে, এই কথাগুলো কেন বলতেছি, টাকায় তার আসতেছে কত? পূরণ 165, 16,777 টাকা। 16,777 টাকা। আপনাদেরকে এটা একটা ভালো তথ্য দেওয়ার জন্য এই কথাটা। এইটা তার 1 মাসের ইনকাম না 1 দিনের ইনকাম? আপনারা কথা বলবেন প্লিজ, কথা না বললে একদিনের। আর আমাদের দেশে সারা মাসে স্যার। আচ্ছা, এই 16,777 টাকা এসকেএফ তার ফ্যাক্টরিতে যেই কাজ মানে ওয়ার্কার যারা আছে তাদেরকে কি মাসে মাসে 16,717 সর্বোচ্চ, যেখানে প্রোডাকশন ম্যানেজার যে মানে পিএম, প্রোডাকশন ম্যানেজার, পিএম মানে আবার প্রাইম মিনিস্টার বুঝেন না, প্রোডাকশন ম্যানেজার যে তার বেতন ধরলাম আমি 1 লক্ষ টাকা মাসে। প্রোডাকশন ম্যানেজারের নিচে লাইনম্যান আছে, তারপরে হচ্ছে যে আরো যারা আছে যে সকল ছেলেপেলেগুলো বা ছেলে মেয়েরা কাজ করবে, তারা কি আপনার মনে হয় যে 20,000 বা মাসে 20,000 বা 30,000-এর চেয়ে বেশি হবে টাকা ইনকাম? বা ধরে নিলাম 50,000। খুব স্কিল যে লোক, যাকে ফ্যাক্টরির প্রয়োজনই, যাকে ছাড়া ফ্যাক্টরি প্রবলেম হবে, তাকে হয়তো 50,000 1 লাখ টাকা দিচ্ছে, কিন্তু সবাইকে না। সবার এভারেজ যারা লেবার যারা আছে, লেবার শ্রেণীর বেতন হচ্ছে 15-20,000, 30,000-ই ধরে নিলাম, 25 থেকে 30,000 ধরে নিলাম মাসে। ওয়ারাজ আপনার এই ইউনাইটেড কিংডমে সেই পণ্যটা তৈরি করতে হলে একজন শ্রমিককে মিনিমাম ঘন্টায় 12 পাউন্ড 71 পয়সা দিতে হবে অ্যাজ অফ এপ্রিল 2026 সাল থেকে। আগে ছিল 12 বা কত জানি 41 বা এরকমটা ছিল।
ন্যাশনাল মিনিমাম ওয়েজেস। আর এইটা যদি সে কোনোভাবে এই টাকা যদি এমপ্লয়ার যদি ওই কর্মচারীকে না দেয়, এবং যদি গভর্নমেন্ট জানে, ন্যাশনাল ইন্স্যুরেন্স অথরিটি, তাহলে তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে এবং তার জরিমানা হবে মিনিমাম, ছোট প্রতিষ্ঠান হলে 35,000, বড় প্রতিষ্ঠান হলে 1,50,000 পাউন্ড জরিমানা হবে। দুটোই হবে, এবং তার লাইসেন্স তো যাবেই, জরিমানাও হবে, দুটো জিনিস, কথা বুঝেন। অ্যাজ এ রেজাল্ট অফ কনসিকুয়েন্স, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তার দেশে অবস্থিত শ্রমিকদের প্রাত্যহিক জীবনের যে কোয়ালিটি সেটা এনশিওর করে কিসের মাধ্যমে? এই ন্যাশনাল মিনিমাম ওয়েজেস এর মাধ্যমে। অ্যাজ এ রেজাল্ট অফ কনসিকুয়েন্স, আমি এখানে থাকছি এইটা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি প্রোডাক্টে যে পণ্যের সাথে পণ্যের প্রাইসের ভ্যারিয়েশনটা কেন হচ্ছে। এই পণ্যটা প্রস্তুত করতে ইউনাইটেড কিংডম ব্যয় করতেছে প্রতি ঘন্টায় 12 পাউন্ড 71 পয়সা, এবং 38 পাউন্ড বিক্রি না করলে তার প্রফিট হবে না। অন্যথায় বাংলাদেশে এই প্রোডাক্টটা তৈরি করতে তার চাইতেও ভালো প্রোডাক্ট তৈরি করতেছে এবং বিক্রি করতেছে 2600 থেকে 3,000 টাকায়। তার মানে কি 2600 থেকে 3,000 টাকা, তার মানে কি ওইটার দাম ছিল 38 পাউন্ডে 6,500 টাকার মতো, আর এইটা পাচ্ছি আমরা এখান থেকে, এই 1.8 লিটার 2.8 লিটার বিক্রি হচ্ছে 3,000 টাকায়। 3,000 টাকা। কারণ সম্ভব হয়েছে এখানে শ্রম বাজার যেটা, শ্রম নীতি যেটা, সেই শ্রম নীতি বলতে কোনো নীতিই নাই। একটা মানুষের এটা আপনার জীবন, এইটা ডাজন্ট ম্যাটার। এরকম ফ্যাক্টরি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলে এরকম কিছুই যায় আসে না, ফ্যাক্টরি আছে বিদায় তো জ্বলবে, ভাবটা হলো এমন। তো মানুষকে মানুষ হিসেবে বিবেচনার এবং তার প্রাত্যহিক জীবন নির্ধারণের জন্য তাকে সে লিগালি কাজ করতে হলে তাকে মিনিমাম 12 পাউন্ড 71 পয়সা করে অ্যাজ অফ এপ্রিল 2026 থেকে তার প্রতি ঘন্টায় দিতে হবে। 1 পয়সা কম দিলে সেই কোম্পানির 35,000 পাউন্ড জরিমানা হবে, পাশাপাশি জেল তো মানে কোর্টে তো যাবেই। কোর্ট এবং প্রত্যেকটা মানুষের জীবন এটা খুব কাছাকাছি অবস্থান করে। কোর্ট ইজ কোর্ট, বিচার ব্যবস্থা ইজ বিচার ব্যবস্থা। দিস ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এখন আমি গর্বিত, আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একজন, মানে আই এম এ থার্ড ক্লাস সিটিজেন অফ এ ফোর্থ ক্লাস কান্ট্রি ধরে নিলাম, কিন্তু পৃথিবী বিচরণ করে আমার সৌভাগ্য যে আমি এই জিনিসগুলোর পার্থক্য বুঝতে পেরেছি এবং পার্থক্য শেয়ার করতে পারতেছি, এই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এবং এই পার্থক্যগুলোর বিচার বিশ্লেষণে যে তথ্যগুলো আমি পাচ্ছি, সেই তথ্যগুলো শেয়ার করার মাধ্যমে আমি চাচ্ছি আমার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ভাইরা, আমার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সিটিজেনরা, তারাও অন্তত নিজেদের লাইফের একটা সুন্দর জীবন ব্যবস্থার মধ্যে, অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে তাদের ডিসিশন মেক করতে পারে। সেজন্যই হচ্ছে আমার চেষ্টা। তো এইটাই হচ্ছে পার্থক্য, প্রাইসের যে একটা বিশাল গ্যাপ, এই গ্যাপগুলো মূলত আসলে যে জীবন জীবিকার সাথে খুবই আন্তঃসম্পর্কিত। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? জি, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমরা অনেকক্ষণ সময় নিয়ে ক্লাস করলে অনেকে আবার বিরক্ত হয়ে যায়। স্যার আপনাকে পিকচারটা পাঠাইছি। প্রশ্ন ছিল না, মানে এই রিলেটেড আমার একটা এক্সপিরিয়েন্স আর কি শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ, জাস্ট মিনিট, আমি একটু দেখে নেই এই জিনিসটা কি। স্যারের কাছে আমার একটা প্রশ্ন, স্যার জহিরুল স্যারের কাছে একটা প্রশ্ন। হ্যালো, আমি প্রশ্ন নিব, জি আমি প্রশ্ন নিব। কথা কজমেটিক্স কি এটা? এটা আপনি আপনি এটা একটু কোর্সিং করেন, এই প্রশ্নটাকে সজীব আকন্দ। সজীব করবেন। এটা খুব এগুলো এগুলো পোষণের প্রোডাক্ট, পোষণ। স্যার আপনার কথা ক্লিয়ার হচ্ছে না। এগুলো পোষণের প্রোডাক্ট। পোষণ গুয়াংজু এবং ইউতেও পাবেন, গুয়াংজুতেও, আর স্পেশালি এটার আখড়া হচ্ছে ইউ স্যার YIW। স্যার আমি এই ইউ থেকে একটা কোম্পানি থেকে এটা নিয়েছি আর কি, একটা ফ্যাক্টরি ওটা আর কি, তাতে ভাবলাম যে এটাই তো এটার অরিজিন নাকি স্যার? হ্যাঁ, ইউতে সবচেয়ে বেশি পরিমাণ প্রোডাক্ট এগুলো পাবেন। এগুলোর আখড়া হচ্ছে YIW। জি, জি স্যার। পরবর্তী প্রশ্ন।
অসুবিধা নেই। জনাব মোর্শেদ আলী, প্লিজ। জি, প্রশ্ন করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ জয়েল স্যার। হ্যাঁ, জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে, জি ক্লিয়ারলি স্যার, শুনতে পাচ্ছি। আমি তো আজকে নতুন জয়েন দিছি, হ্যাঁ নতুন জয়েন দিছি, কিন্তু পিছনের ক্লাসগুলো আমি করতে পারি নাই। হ্যাঁ, এখন আমার কি করণীয়? আহ আপনাকে আজকে নতুন জয়েন করছে? জি আচ্ছা, জি আমি জি, দেখি। লাস্ট জয়েন করছি অনেকদিন, জয়েন করছি ফার্স্টে, কিন্তু আমি ক্লাসগুলো মিস করছি, জানতে পারি নাই। এই ক্লাবে হ্যাঁ ক্লাস হচ্ছে এমন, হোয়াটসঅ্যাপে আমি বেশি একটা করি নাই, নিজের গাফিলতির কারণে আমি ক্লাসটি করতে পারি নাই আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি ভিডিওগুলো একটু মেহেরবানি করে একটু দেখে নেবেন, please। আচ্ছা, আমি আপনাদেরকে যে জিনিসটা আজকে দিতে চাচ্ছি সেটা হলো হোয়াটসঅ্যাপে, আর হচ্ছে যে আপনাদের এই জিনিসটা, রাইট, যেটা প্র্যাকটিস টেস্ট 2, যে প্র্যাকটিস টেস্ট 2টা আমরা একটু আগে দেখেছিলাম, সেই প্র্যাকটিস টেস্ট 2 কিভাবে আপনারা ম্যাচ করবেন এখানে, এইটা একটু আপনারা সংরক্ষণ করবেন মেহেরবানি করে। আর হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট জিনিসটা খুব সহজ নয়। এটা আর এটা এতটাই কঠিন নয় যে আপনার আপনার পক্ষে এটা সম্ভব নয়। এটা এতটা কঠিন ভাবাটাও কখনোই ঠিক হবে না। আপনাদের জি, পরবর্তী প্রশ্ন কে যেন করতে চাচ্ছিলেন, প্লিজ সেই প্রশ্নটা করুন। জি, প্রশ্ন। ট্রেড লাইসেন্স করতে গেলে তো এখানে বলা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা হচ্ছে সিটি কর্পোরেশন, মানে যে কোনো এক জায়গা থেকে নিলে হবে, নাকি এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে কোনো সুযোগ সুবিধা বা আলাদা থাকতে পারে স্যার? না না, ট্রেড লাইসেন্স জিনিসটা খুব সিম্পল। এটা এটা আপনার হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন, যেখান থেকে ইচ্ছে আপনি করতে পারবেন। ট্রেড লাইসেন্সের বিপরীতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে টিনটা খুব গুরুত্বপূর্ণ, ভ্যাট, আইআরসি এগুলো গুরুত্বপূর্ণ। ট্রেড লাইসেন্স আপনার যে কোনো জায়গাতে থাকতে পারে, গ্রামে থাকতে পারে, কোনো সমস্যা নেই। এগুলো সেন্ট্রালি। এক্সপোর্টের ক্ষেত্রে স্যার এখন যদি লাইসেন্স করি, তো সেক্ষেত্রে কি ফিজিক্যাল কোনো অফিস দিতে হবে কিনা স্যার, বা শো করা লাগবে কিনা? না ভাই ভাই, বাংলাদেশে এই সকল জিনিসগুলোর এত রেগুলেটরি কমপ্লায়েন্স এখনো এইটা হয় নাই একেবারে। আপনি যে কোনো আপনার বাসার অ্যাড্রেসও দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। অফিস যে কারো অফিসের সাথে জয়েন্টলিও আপনি একটা অ্যাড্রেস দিয়ে আপনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি শুরুটা আস্তে আস্তে ছোট ছোট করে করেন। এটা একেবারে অফিস দিয়ে আপনাকে লাইসেন্স নিতে হবে এমনটা এমনটা এমন বিষয়টা এমন নয়। আপনার বাসা থেকেই আপনি শুরু করতে পারবেন, বাসার অ্যাড্রেস দিয়ে আপনি শুরু করতে পারবেন। ওইখান থেকে আপনি আমি লাখ লাখ টাকা। আমি স্যার আমার ইম্পোর্ট লাইসেন্সটা করছি আমার বাসার ঠিকানা দিয়েই স্যার। শুধুমাত্র কোনো একটা সমস্যা নেই। রুমকে অফিস সেট আপ দিয়ে, অফিস রুম সেট আপ দিয়ে ওটা ভিডিও করে দেখাইতে হচ্ছিল স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওইটা ওইটা করা যায়, এটা করা যায়, কোনো সমস্যা নেই। স্যার বাংলাদেশ থেকে তারপর স্যার ট্রেডিং বিজনেসটা কেমন স্যার? এক্সপোর্ট বা ইম্পোর্টের ক্ষেত্রে কোনটা বেটার হবে স্যার? ইম্পোর্টের ক্ষেত্রে নাকি এক্সপোর্টের ক্ষেত্রে? ট্রেডিং বিজনেসের আদল হচ্ছে দুই ধরনের। একটা বলি, জনাব ওমর ফারুক, ট্রেডিং জি বিজনেস স্যার। বলতে ধরেন আপনি কাউকে প্রোডাক্ট এনে দিলেন অথবা কারো প্রোডাক্ট বিক্রি করলেন, দেশের বাইরে এক্সপোর্ট করে দিলেন। এটা জি স্যার। অত্যন্ত চমৎকার একটা বিজনেস, যেটার জন্য আপনার শুধুমাত্র এটার পরিশ্রম কিন্তু কম না, বেশ ভালো পরিশ্রম। ভাই আমি বিরক্ত হয়ে গেছি, আমি এই ট্রেডিং বিজনেস করি না, একদম বিরক্ত হয়ে গেছি। মানে মাঝে মধ্যে মন চায় যেগুলো ছেড়ে দিয়ে চলে যাই, এত পেইন তো এইটা। স্যার, কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নাই ভাই, কোনো স্যার আমার ইচ্ছা ইনভেস্টমেন্ট আছে নেই। স্যার, এই জন্য স্যার জিজ্ঞেস করলাম স্যার। দেখেন, এই যে ইন্ডেন্টিং করা ট্রেডিং বিজনেসের জন্য আইআরসি তিন ধরনের হয়: কমার্শিয়াল আইআরসি, ইন্ডাস্ট্রিয়াল আইআরসি, আর হচ্ছে ইন্ডেন্টিং আইআরসি। তো দেখেন, এই যে এক্সপোর্টারের কাছ থেকে এই পণ্যটা নিয়ে এই ইম্পোর্টারকে আপনি এই মালটা প্রোভাইড করতেছেন। প্রোডাক্টটা কি? স্যাফুরোক্সিম অ্যাক্সিটিল অ্যামোরফাস। এটা 1000 কেজি, $135 করে। চায়নার জিয়ানমিন স্টার্চ গ্লুকোজ কোম্পানি, এক স্যার লক্ষ একটু জুম পঁয়ত্রিশ করলে হাজার ভালো হয় স্যার। জি, বলে বুঝি নেই। একটু জুম করলে ভালো হয় স্যার, মানে লাগাটা একটু ছোট দেখাচ্ছে। ভাই আপনি জুম করে দেখতে পারবেন।
আপনার ওখান থেকেও জুম করে দেয়, জুম করলে হচ্ছে আবার পুরো জিনিসটা দেখা যায়, আমার এখানে দেখা যায়। এটা লক্ষ্য করেন একটু। এখন জুম করলাম আমি, হ্যাঁ। এবার দেখেন, জি ধরেন স্যার। ট্রেডিং বিজনেসের প্রেক্ষাপটটা কেমন, এখানে শুধুমাত্র মেধাটাই, মানে আপনার মেধা না, মানে হচ্ছে আপনার মাথা খাটাইতে হবে। মেধা বলতে মানে চেষ্টা, আপনার চেষ্টা, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। 1,35,800 US ডলারের উপর আপনার হচ্ছে 6.5% হারে যদি কমিশন আমার হয়, সে 5%-এর বেশি দিতে চায় নাই, আমি 10% চাইছি, পরবর্তীতে 6.5%-এর উপরেই হচ্ছে যে একটা এগ্রিমেন্ট হইলো। দেখেন, ট্রেডিং বিজনেসটা চমৎকার। আমি আসলে কোনো কিছু গোপন রাখতে চাচ্ছি না, আমি আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করি। 1 লক্ষ, স্যার ট্রেডিং বিজনেসের উপর কি একটা ক্লাস দিবেন স্যার, শর্ট করে না কাজ কি বলে দিবেন স্যার? আমি এটার উপর সংক্ষেপে, একটু সংক্ষেপে আমি বলি। আমি 6.5%, 8,827 US ডলার এটার উপর একটা কমিশন। এখন এই টাকাটা তো আমি পুরো একজন পাই নাই, এইটা করতে হয়েছে আমাকে 4 জন মিলে। এবং এটার টাইম হচ্ছে আমরা 90 ডেজ, 3 মাস, মানে শিপমেন্ট থেকে শুরু করে তারপর হচ্ছে এটার হচ্ছে আপনার ইয়ে ছিল, বিজি ব্যাংক গ্যারান্টি যেটা আছে, ব্যাংক গ্যারান্টি সহ আমরা আবার এটা রিটার্ন পাইতে আমাদের 3 মাস সময় লাগছে। বিজি ব্যাংক গ্যারান্টি যেটা, তো পারফরমেন্স গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি। তাহলে এটা তো একটা সিম্পল উদাহরণ দিলাম। 8,827 সাথে 4 জনে মিলে $2,000 করে থাকলো ধরলাম। তা আমরা তো অন্য কিছু করতেছি পাশাপাশি। এই ধরনের এই টেন্ডার গুলো, ইন্টারন্যাশনাল টেন্ডার গুলো, আমরা ইন্ডেন্টিং লাইসেন্স না থাকলে আপনি ইন্টারন্যাশনাল টেন্ডার গুলোতে পার্টিসিপেট করতে পারবেন না। সেই প্রেক্ষাপট বিবেচনায় ট্রেডিং বিজনেসের উপরে পৃথিবীতে কোনো কিছুতে এত মজা নেই, অনেস্টলি। এইখানে আমাদের ইনভেস্টের পরিমাণ বলতে গেলে একেবারেই কম। শুধু এই টেন্ডার গুলো পার্টিসিপেট করতে আমাদের হয়তো এক একটা টেন্ডারে 3,500, 4,000, 5,000, আমরা 4 জনে মিলে, আমরা 4 ফ্রেন্ডে মিলে, আমি এখানে আছি কিন্তু কাজগুলো আমরা প্রতিনিয়ত করছি। এটারই একটা স্যাম্পল আমি এখানে দিলাম আর কি। তো এইটার জন্য এখানে 1,35,800 US ডলারের এলসি ওপেন কে করছে? এলসি ওপেন করছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। রপ্তানিকারক হচ্ছে এইটা। মনে আপনার প্রশ্ন আসতে পারে, এই রপ্তানিকারককে যে এই আমদানিকারককে যে এই রপ্তানিকারকের ডিটেলস দিয়ে আপনি শিখাইছেন, পরবর্তীতে তো সে তার কাছে সরাসরি চলে যাবে? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে না। কেন না? কারণ এই হেবেজিয়ানমিন স্টার্স গ্লুকোজ কোম্পানি, ওদের সাথে আমাদের একটা মিউচুয়াল এগ্রিমেন্ট যে বাংলাদেশে তোমার প্রোডাক্ট আমি প্রতিনিধিত্ব করতেছি, এবং আমার এটা কোনো প্রতিনিধিত্ব করার কাউকে তুমি প্রতিনিধিত্ব দেওয়ার আগে আমার কথা চিন্তা করতে হবে তোমাকে, এবং সেটার একটা মানে হচ্ছে MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা আছে। তাহলে পৃথিবীতে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে, অসংখ্য কোম্পানি আছে, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, PNG, রেকিট অ্যান্ড ব্যাংকেজার, তারপর হচ্ছে নেসলে বাংলাদেশ। নেসলে বাংলাদেশকেও তো কেউ না কেউ প্রতিনিধিত্ব করতেছে, নেসলে বাংলাদেশ নামেই প্রতিনিধিত্ব করতেছে। এই ধরনের এরকম অসংখ্য প্রোডাক্ট সারা পৃথিবী ব্যাপী আছে। শুধু যে চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে তা নয়, রেয়ার কিছু প্রোডাক্ট আছে সেগুলো নেই। এখন ধরেন পৃথিবীতে এমন কিছু প্রোডাক্ট, বাংলাদেশে কম বেশি 8 লক্ষ ছোট বড় মাঝারি মিলিয়ে ইন্ডাস্ট্রি আছে। 8 লক্ষ ইন্ডাস্ট্রিতে র ম্যাটেরিয়াল কি পরিমাণে প্রয়োজন হয়? বাংলাদেশ তো ছোট না, একেবারে যত ছোট মনে করি অত ছোট। বা আবার আমেরিকার তুলনায় বা ইন্ডিয়ার তুলনায় সার্বভৌমত্বের দিক থেকে অনেক ছোট, মায়ানমারের দিক থেকে অনেক ছোট। তো অনেক ছোটর একটা প্রেক্ষাপট। আবার বাজারটা কেমন, মানে হচ্ছে আপনার হচ্ছে টোটাল বাজারটা কেমন, টোটাল ইকোনমির ভলিউমটা কি, অর্থনীতির সাইজটা কি, এটা কত ডলারের অর্থনীতি, কত হাজার কোটি টাকার অর্থনীতি, বাজেট কেমন, এইগুলো হচ্ছে প্রেক্ষাপট বিবেচনা। তো সেইটার বিবেচনায় বাংলাদেশ একটা বিশাল বাজার কিন্তু, এবং বিশাল সম্ভাবনাময় বাজার। চারটিখানি কথা, এখানে এখন মানুষের পারচেস পাওয়ার অনেক বাড়ছে, পার ক্যাপিটা ইনকাম অনেক বেড়ে গেছে। তো কাজেই হ্যাঁ, ইনফ্লেশনও বাড়ছে আমরা জানি। কম্পারেটিভলি মানুষের জীবনযাত্রা হয়তো হিমশিম খাচ্ছে কোনো কোনো জায়গাতে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের অর্থনৈতিক বিবেচনায়, ইকোনমিক সাইজের বিবেচনায় অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানটা অনেক পরিবর্তিত হয়েছে, আধুনিক হয়েছে। মানুষের এখন দেখবেন গ্রামাঞ্চলে আপনি কাজের লোক পাবেন না। তার মানে কি, এক সময় ভাতের মাড়টা আপনি ফেললে, ওই যে মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন ভাতের মাড়টা আপনি কখন ফেলবেন, ওই মানুষটা বলতো যে ভাত আমাকে দিয়েন না, ভাতের মাড়টুকু আমাকে দিয়েন। আপনারা কি এই ধরনের কথা শুনেছিলেন কখনো?
আমি জানি না এই প্রজন্ম শুনেছে কিনা। জি স্যার, দাদা দাদুর কিছু শুনছি। কাছে বা বাবা মার কাছে শুনেছি স্যার। আচ্ছা, এখন আপনি যদি 3,000 টাকা দিয়ে গ্রামে কোনো ছেলে মেয়েকে বলেন যে আপনার ছেলেটা দেন মেয়েটা দেন, আমার এখানে কাজ করবে, আমার বাসায় কাজ করবে, আমার বাড়িতে কাজ করবে, আপনি 3,000 টাকা দিলে সে বলতেছে না, আমাকে 5,000 টাকা দিতে হবে, বা আমার 5,000 টাকাও পোষাবে না, আমি গার্মেন্টসে পাঠাই দিব, অথবা ঢাকায় কোনো মুদি দোকানে পাঠাই দিব, অথবা এলাকায় কোনো মুদি দোকানে পাঠাই দিব, অথবা এই জেলা শহরের বিভাগীয় শহরের কোনো মুদি দোকানে পাঠাই দিব, সে ওখানে 7-8 হাজার টাকা একটু যদি সে একটু কর্মঠ হয় তখন। তার মানেটা কি? মানে হচ্ছে বোঝার জন্য বলতেছি, এই প্রেক্ষাপটগুলো এই গল্পের মধ্যে এই কথাগুলো কেন আসতেছে। বলছে মানুষের জীবন যাত্রাটা সময়ের ব্যবধানে, আমি কোনো রাজনৈতিক দল কোনো শাসন ব্যবস্থা সেটাকে ইঙ্গিত করতেছি না, অতীতের চাইতে বর্তমান সময়টা অনেক ফ্লেক্সিবল এবং কিছুটা আধুনিক হয়েছে, এবং মানুষের অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হয়েছে। আমার মনে হয় অলমোস্ট সবাই আমার সাথে একমত করবেন, তাই নয় কি? জি স্যার, জি স্যার। এক্স্যাক্টলি ওই কথাটাই বলতেছি। তাহলে সেটা একটা বিশাল সম্ভাবনাময় বাজারও তৈরি হয়েছে, যেখানে একজন রিক্সাওয়ালাও কিন্তু একজন স্বনামধন্য চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার জন্য অন্তত চেষ্টা করে। পাক না পাক সেটা ভিন্ন কথা, সিরিয়াল পাওয়া না পাওয়ার ব্যাপার আছে, চিকিৎসার ব্যয়ভারের ব্যাপার আছে, কিন্তু সে চেষ্টা করে না আমার সন্তানটাকে ওই ডাক্তারকে দেখাবো। তার মানে কি? মানে হচ্ছে জীবন ব্যবস্থাটা ইজি হয়েছে, কিন্তু দৌরাত্ম্যপনা এবং দুর্নীতি বা বেহায়াপনাদের কারণে বাংলাদেশের অর্থনীতিটা ঘুরে দাঁড়ানো আবার 351 বছরও কিন্তু সম্ভব হবে না। আবার জি সেটা স্যার। টু বি অনেস্ট 5 ইয়ার্স এর মধ্যে সম্ভব, যদি প্রতিজ্ঞা করা হয় যে বাংলাদেশের মানুষের কাছে আমি প্রতিজ্ঞা করলাম, ঠিক আছে, এইভাবে দুর্নীতিকে একেবারে চিরতরে বিদায় দিব, কিন্তু সেটা সম্ভব না। বেশিরভাগ রাজনৈতিক গতানুগতিক রাজনৈতিক পাওয়ারে যারা আসে, ক্ষমতায় আসে, বেশিরভাগ ক্ষেত্রে তাদের টেন্ডেন্সি হচ্ছে কোনো মানে সবই যদি সংস্কার করে যদি আপনার হলো যদি স্ট্রেট লাইনে নিয়ে আসে, সবই যদি সৎ পথে চলে যায়, তাহলে অসৎ এবং দুর্নীতিবাজ, তাহলে রাজনীতি চলবে কি দিয়ে? আপনি কি কথা বুঝতে পারতেছেন নাকি আমি কি বলতেছি? জি স্যার, রাজনীতি জি স্যার। করতে হলে তো তাদের তো অসৎ পয়সা লাগবে রে ভাই। আপনি 2 নাম্বারই করতে হবে, কেউ একজন বিপদে পড়তে হবে, তার কাছেই তো আসবে। জি স্যার, মুদ্রার জি এই 100%। মুদ্রার রূপে আম এক্সট্রিমলি সরি, কথায় কথায় কথাগুলো চলে আসলো, কথায় জি কথায় স্যার। আমরা কথাগুলো চলে আসলো, সেই জন্য হয়তো প্রসঙ্গের বাইরে দু একটা কথা চলে আসলো। তো না এটা স্যার, স্যার স্যার তাহলে স্যার যে ট্রেডিং থাকবে স্যার, তার ভূমিকা কি থাকবে? C&F এর সাথে কমিউনিকেশন করা বা এলসি গুলা একটু প্রুফ করা ঠিক আছে কিনা, এগুলো তো স্যার তার রেসপন্সিবিলিটি থাকবে স্যার। নিঃসন্দেহে যিনি ট্রেডার থাকবে, ওমর ফারুক ভাই জি আপনি স্যার, কি ট্রেডারের কথা বলছেন? জি স্যার, জি স্যার। এইখানে একটু লক্ষ্য করেন, পিআই তে আমরা জানি শুধুমাত্র ইম্পোর্টার বায়ার এবং সেলারের উপস্থিতি থাকে, কিন্তু এই পিআই তে এই যে ইনডেন্টরের উপস্থিতি, কথা বুঝবেন, এই ইনডেন্টরের কাজ হচ্ছে সমন্বয় করা এই জি এক্সপোর্টার স্যার। এবং ইম্পোর্টার উভয়ের সাথে, এবং এই প্রাইসটা এই পার কেজি $135.80 এই রপ্তানিকারকের কাছ থেকে সে পাইছে, পেয়ে সে একে দিছে, আমদানিকারককে দিছে। আমদানিকারক বললো যে ভাই আমাকে আরো 10 জন সাপ্লায়ার আমাকে প্রাইস দিচ্ছে, আমি দেখি আপনারটা, আপনার টেন্ডারে আপনি পার্টিসিপেট করেন, যদি আপনার সাথে আমার ম্যাচ করে তাহলে আমি প্রাইস নেগোসিয়েশন করব, করে আপনাকে কাজ দেওয়া যায় কিনা সেটা বিবেচনা করব, একাধিক মিটিং এবং একাধিক আলোচনার মাধ্যমে।